ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আছেন সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্রুত কমেন্ট করে জানাবেন সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। সাউন্ড ক্লিয়ার আছে। ঠিক, আচ্ছা এখন দেখেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা সাউন্ড ক্লিয়ার হচ্ছে, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা টপিক দেওয়া হচ্ছে ভগ্নাংশ। আপনারা দেখেন সাদা বুঝে যায়, প্রবলেম হয় না তো? আরে যুক্তিকর। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। এখন দেখেন, এখন দেখেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। শব্দ কিসের হচ্ছে, সব কানই তো বন্ধ। তো দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। একটু বসুন। ওকে, এবার একটু চেক করে জানান সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ডটা ক্লিয়ার কিনা কমেন্ট করেন। ওকে এখন ঠিক আছে, চলে।
ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে গিয়ে এ ও বি যদি দুইটা পূর্ণ সংখ্যা হয় এবং এ কে যদি বি দ্বারা নিঃশেষে বিভাজ্য করা না যায়, নিঃশেষে বিভাজ্য যদি না হয়, তাহলেই সেটা কি হয়ে যাবে? ভগ্নাংশ হয়ে যাবে। এ বি দুইটা পূর্ণ সংখ্যা, এদেরকে আমরা নিঃশেষে কি করতে পারলাম না? বিভাজ্য করতে পারলাম না, তাহলে কি হয়ে যাবে? ভগ্নাংশ হয়ে যাবে। এবং যেখানে শর্ত হচ্ছে গিয়ে এ ও বি পরস্পর সহমৌলিক হইতে হবে। কি হইতে হবে? সহমৌলিক, এবং কিউ গ্রেটার দেন 1 হইতে হবে। এটা হচ্ছে শর্ত। এ আর বি কি হইতে হবে? পরস্পর সহমৌলিক হইতে হবে এবং কিউ গ্রেটার দেন কি হইতে হবে? 1। যেমন যদি ধরেন এ হচ্ছে গিয়ে 2 আর বি হচ্ছে গিয়ে ধরেন 3, এ 2 আর বি হচ্ছে গিয়ে 3, এরা কি পরস্পর সহমৌলিক? এরা পরস্পর সহমৌলিক, কারণ এদের কমন ফ্যাক্টর হচ্ছে গিয়ে 1, বা গুণনীয়ক, সাধারণ যে গুণনীয়ক বা গসাগু যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে গিয়ে 1। এবং বি এর ভ্যালুটা দেখেন তো 1 থেকে বড় কিনা? 1 থেকে বড়। আচ্ছা যদি 1 হইতো তাহলে কি হইতো? 1 ধরলাম, তাতে কি প্রবলেম আছে? তাহলে তার ভগ্নাংশ হচ্ছে না, 2/1 কি হয়ে যাবে? পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? পূর্ণ সংখ্যা। তাহলে কি হচ্ছে না? ভগ্নাংশ হচ্ছে না। তাই কিউ অলওয়েজ গ্রেটার দেন কি হইতে হবে? 1 হইতে হবে। ক্লিয়ার আপনারা? আচ্ছা, অনলাইনে একটু দ্রুত কমেন্ট করবেন যে এই কনসেপ্টটুকু ক্লিয়ার কিনা। কনসেপ্ট ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। সহমৌলিক কাকে বলে? পরস্পর দুটি সংখ্যার গসাগু বা সাধারণ গুণনীয়ক যদি কি হয়? 1 হয়, তাহলে সেগুলো হচ্ছে গিয়ে সহমৌলিক। আচ্ছা, এবার আসেন ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যাবে? কি কি বলেন তো? কোনটা সঠিক বলেন? 1, 2, 3, 4? হ্যাঁ, ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা যায়। খাতায় লেখেন, এই চার্টগুলো লেখেন। হ্যাঁ, বাস্তব সংখ্যার ক্লাস করেন নাই আপনারা? করছিলেন? তাহলে লেখেন, দ্রুত লেখেন, শিখে নেন ভগ্নাংশকে। ফাহমিদা ইয়াসমিন, আপনার কমেন্ট পরে আসছে, একটু রেকর্ডটা দেখে নেবেন। হ্যাঁ, খুব সহজ কিছু কনসেপ্ট ছিল আগে, একটু দেখে নেবেন। হ্যাঁ, আমরা যেখান থেকে এখন আসি এখান থেকে একটু স্টার্ট করেন বা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আর যদি একটু ছোট করে বলে দেই যে ভগ্নাংশ হচ্ছে গিয়ে এ আর বি যদি দুইটা পূর্ণ সংখ্যা হয় এবং এ কে যদি বি দ্বারা ভাগ করা না যায়, যদি ভাগ করা যায় তাহলে সে পূর্ণ সংখ্যা হয়ে যাবে। লাইক আপনার 10 কে যদি আপনি 2 দ্বারা ভাগ করতে পারেন, তাহলে তো সে আর ভগ্নাংশ হইল না, সে হয়ে গেল পূর্ণ সংখ্যা। এবং এরা পরস্পর কি নয়? সহমৌলিক নয়। 10 আর 2 পরস্পর কি নয়? সহমৌলিক নয়। এ ও বি দুটি পূর্ণ সংখ্যা যদি হয় এবং এ কে যদি বি দ্বারা ভাগ করা না যায়, তাহলেই সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে ভগ্নাংশ। শর্ত বলছি, এ আর বি দুটোই, এ ও বি দুটোই পরস্পর সহমৌলিক হতে হবে, সহমৌলিক। আর সহমৌলিক বলতে কি বোঝায়? পরস্পর দুটি সংখ্যার গসাগু যদি কি হয়? 1 হয়। যেমন এক্সাম্পল নিছি আমরা 2 আর 3। 2 আর 3 এর যদি আমি গসাগু নির্ণয় করি, তাহলে এটা আপনি ইজিলি বুঝতে পারতেছেন যারা এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাই এরা পরস্পর কি? সহমৌলিক। এবং বলতেছিলাম যে বি হচ্ছে গিয়ে, একটু আগে কিউ গ্রেটার দেন 1 লিখছিলাম আমি নাকি? আচ্ছা, এটা বি গ্রেটার দেন 1 হবে। হ্যাঁ, বি গ্রেটার দেন 1 হবে, ঠিক আছে? বি গ্রেটার দেন কি হবে? 1 হবে। মানে হর যেটা, হর অবশ্যই 1 থেকে কি হবে? বড় হবে। বি গ্রেটার দেন কি হবে? 1। এখানে বি হচ্ছে গিয়ে 1 থেকে সবসময় কি হতে হবে? বড় হলেই তখন কি হতে পারবে? ভগ্নাংশ হইতে পারবে। আচ্ছা আসেন, আমরা যেখানে ছিলাম যে ভগ্নাংশকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে গিয়ে সাধারণ আর একটা হচ্ছে গিয়ে দশমিক। সাধারণ ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? সাধারণ ভগ্নাংশকে ভাগ করা যায় হচ্ছে 3 ভাগে। একটু আগে আপনারা যেটা বলতেছিলেন যে প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে গিয়ে অপ্রকৃত, আর হচ্ছে গিয়ে বলি আমরা মিশ্র। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সাধারণ ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায় এবং কথা বলতে হবে, কথা বলতে হবে। কয় ভাগে? কি কি বলেন তো? কি কি? আচ্ছা বলেন তো, ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি বলেন তো? সাধারণকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? প্রকৃত ভগ্নাংশ কোনটা? যার,
হ্যাঁ, লব ছোট হবে, হর বড় হবে, তাই না? যেমন আমরা বলতে পারি 3/5। 3/5 একটা এক্সাম্পল হইতে পারে নাকি, যেখানে লব ছোট হর বড়। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? লব বড় হবে হর ছোট হবে, লাইক 5/3 বলতে পারি, পারবো? লব বড় হর ছোট। অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটা অংশ হচ্ছে গিয়ে মিশ্র। মিশ্র হচ্ছে গিয়ে যেখানে যেখানে সমস্ত বলি আমরা, যেখানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। যেখানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ কি থাকে? আচ্ছা বলেন তো, এই যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন, এটা কি গুণ অবস্থায় আছে না যোগ অবস্থায় আছে? হ্যাঁ, যোগ অবস্থায় আছে। ক্লিয়ার? এটা আমরা এটা ভাঙার সময় অপ্রকৃত ভগ্নাংশে আনতে গেলে 1 আর 3 যদিও গুণ করি, আর এটাকে কি করি? যোগ করি। বাট এটাকে যদি আপনি ভেঙে লেখেন তাহলে 1 যোগ কি হবে? যদি গুণ বলেন দেখেন তো কত হয়? আদৌ কি এটা 2/3? হ্যাঁ, তাহলে এটা কি অবস্থায় আছে বলেন তো? যোগ অবস্থায় আছে। তার মানে 3 1 3 যোগ 2 ডিভাইডেড বাই কত? 3। 3 আর 2 যোগ করলে কত হয়? 5/3। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এটা কি অবস্থায় থাকে? অলওয়েজ যোগ অবস্থায়। গুণ হবে না। আবারও বলতেছি, এটা কি হবে না? গুণ হবে না। কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। যাই হোক, একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত অবস্থায় থাকে। কোথায়? মিশ্র ভগ্নাংশে। কিসের মধ্যে? মিশ্র ভগ্নাংশে। ফাইন। এবার আসেন আমরা একটু চলে যাই তাহলে দশমিকের কাছে। সাধারণ ভগ্নাংশ 3 ভাগে, একটা প্রকৃত, অপ্রকৃত, আর একটা হচ্ছে গিয়ে মিশ্র। এতটুকু ক্লিয়ার আপনারা? আশা করি অনলাইনেও ক্লিয়ার আছেন আপনারা। আমরা পরবর্তী অংশটুকু চলে যাব, দশমিক। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দশমিক ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। লেখেন, সসীম, শুধু অসীম, আবৃত। সসীম আর অসীম আবৃত। সসীম এবং অসীম আবৃত। স্যার আমি তো কিছু দেখতে শুনতে পারতেছি না, এরকম তো সবার হচ্ছে না। তাহলে আপনাকে আবার একটু ক্লাস থেকে বের হয়ে আবার ইন করতে হবে। সম্ভবত আপনার এখানে কোনো প্রবলেম। বাকিরা একটু কমেন্ট করেন তো আপনাদের সবকিছু ঠিক আছে কিনা। আরেকবার একটু কমেন্ট করে আমাকে কনফার্ম করেন। আপনি গুরুত্বপূর্ণ অনেক কিছু হারাই ফেলছেন। হ্যাঁ, চলেন কি কি লিখছেন বলেন। দশমিক ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করতে পারবো? 2 ভাগে। কি কি? খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা অনেক সুন্দর করে বোঝার চেষ্টা করেন। সসীম ও দশমিক হচ্ছে গিয়ে, দশমিকের পরের ঘরগুলো যদি গণনা করা যায়, কি করা যায়? দশমিকের পরের ঘরগুলো কি করতে পারবো? আমরা গণনা করতে পারবো। যেমন ধরেন যে 2.75, দশমিকের পরের ঘর গণনা করতে পারা যায়। তারপরে মনে করেন 1.25 গণনা করতে পারেন। তারপরে মনে করেন 3.50 গণনা করতে পারেন। এই জাতীয় যেই সংখ্যাগুলো আছে এদেরকে কি বলা হয়? সসীম দশমিক বলা হয়। ওকে, সসীম। আর অসীমটা হচ্ছে গিয়ে, অসীমটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে গিয়ে পৌনপুনিক। পৌনপুনিক রিপিট হয়, বারবার আসে। দশমিকের পরের ঘরগুলো কি হবে? বারবার আসবে। পৌনপুনিক বা অসীম আবৃত। অসীম আবৃত বা কি বলি আমরা? পৌনপুনিক বলি। এটা কি? এটা হচ্ছে গিয়ে দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে, কি আকারে? অভিন্ন আকারে। দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয়, অভিন্ন আকারে যদি অসীম হয়, তাহলেই তাদেরকে আমরা কি বলবো? অসীম আবৃত বলবো। অসীম আবৃত। আর এই অসীম আবৃত দ্বারাই আমরা এদেরকে আবদ্ধ করে রাখতে পারি। কি করতে পারি? আর আবদ্ধ করে রাখাটাই হচ্ছে গিয়ে কি? পৌনপুনিক। এবার আসেন কিভাবে আবদ্ধ করে রাখা যায়। ধরেন 100কে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন কত পাবেন? 33.33। হ্যাঁ, 100কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কি পাবো?
33.3333 করে চলতে থাকবে, তাই না? তাহলে খেয়াল করেন, এই যে দশমিকের পরের ঘর, এটা কি থেমে আছে না চলতেই আছে? এই চলতে আছে যে বা চলমান যে, এটাকে আমরা কি বলি? অসীম বলি। এটাকে আমরা কি বলি? অসীম বলি। আর যেহেতু দশমিকের পরের ঘরগুলো কি একই রকম না আলাদা বলেন তো? একই রকম, মানে পুনরাবৃত্তি ঘটছে, 33.3333 করে চলতেছে। এই যে পুনরাবৃত্তি ঘটছে, তাই এদেরকে বলা হয়, এদেরকে আমরা চাইলে আবৃত করে রাখতে পারি। কি করে রাখতে পারি? কিভাবে আবৃত করা যায়? এই 33.3 তার উপরে একটা ফোঁটা দিলাম, এটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। কি বলা হয়? এই যে আপনি চিহ্ন দ্বারা আবৃত করে রাখলেন, আবদ্ধ করে রাখলেন, এটাই হচ্ছে গিয়ে পৌনঃপুনিক। কথা বুঝাইতে পারছি আপনাকে? আবারও বলতেছি, খেয়াল করেন। অসীম আবৃত মানে দশমিকের পরের ঘরগুলো অভিন্ন আকারে কি হবে? অসীম হবে। অসীম বলতে আমরা বুঝবো যে সংখ্যাটা চলমান থাকবে, কোথাও থামবে জানি না, ইনফিনিটি আকারে চলবে। এক্সাম্পল হিসেবে কি নিছি? 100 কে 3 দ্বারা ভাগ করছি, ভাগ করলে কি পাচ্ছি? 33.3333 করে এটা চলতেই থাকবে। এই যে চলতে থাকাটা, এটাকে আমরা বলি হচ্ছে অসীম। আর যেহেতু এই যে দশমিকের পরের ঘরগুলো বারবার করে আসতেছে, বারবার করে আসতেছে, তাই এদেরকে আমরা চাইলে আবৃত করে রাখতে পারবো, সীমাবদ্ধ করে রাখতে পারবো, আবদ্ধ করে রাখতে পারবো। কি দ্বারা? এই চিহ্নটা দ্বারা, তাই না? এগুলি হচ্ছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা। প্রশ্ন আসবে আপনার এখান থেকে, পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত করেন, প্রশ্ন আসে। এটা একটু পরে আসতেছি আমরা। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। আপনারা ক্লিয়ার? দ্রুত কমেন্ট করেন। যারা ক্লাস করতেছেন অনলাইনে, দ্রুত কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। আমরা পরবর্তী প্রশ্নে যাব, আসেন। এরপরে লেখা হচ্ছে গিয়ে বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশটা কি? খেয়াল করেন। বিপরীত ভগ্নাংশটা হচ্ছে গিয়ে প্রদত্ত যে ভগ্নাংশ দেয়া থাকবে, মনে করেন এখানে দেওয়া আছে 5/7, এটা একটা প্রদত্ত ভগ্নাংশ আপনার কাছে দেওয়া আছে। এই ভগ্নাংশের লব কত বলেন তো? হর কত? এই যে প্রদত্ত যে ভগ্নাংশটা দেওয়া আছে, এই ভগ্নাংশের লবকে আপনি হর করে দিলেন, তার মানে এখন হর কত হয়ে গেছে? 5। আর হরকে আপনি লব করে দিন, তার মানে কত হয়ে গেছে? এটাই বিপরীত ভগ্নাংশ। মূল ভগ্নাংশের বা প্রদত্ত ভগ্নাংশের কি করা? উল্টে দেওয়া। হ্যাঁ, বলতে পারেন উল্টিয়ে দেওয়া। হ্যাঁ, বিপরীত করা। 5কে আমি লব ছিল হর করে দিলাম, আর হর 7 ছিল লব করে দিলাম, এটাই হয়ে গেছে কি? এবং মনে রাখবেন, প্রদত্ত ভগ্নাংশ এবং বিপরীত ভগ্নাংশের গুণফল সবসময় এক হয়। এই 5 কাটা, 7 আর 7 কাটা, তাহলে কি থেকে যাচ্ছে? যদি আমি বলি 10 বাই, মনে করেন 10 না, ছোট নেই, 9/11 ইন্টু যদি দেই 11/9, 9/11 এর বিপরীত ভগ্নাংশ কি হবে? 11/9, তাই না? এদের যদি আমি গুণ করি তাহলে কি পাবো? তাহলে বিপরীত ভগ্নাংশের গুণফল সবসময় 1 হবে। ক্লিয়ার? এরপরে আসেন হচ্ছে গিয়ে সমতুল ভগ্নাংশ। সমতুল সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ হচ্ছে গিয়ে a/b ইকুয়াল c/d যদি দুটি ভগ্নাংশ হয়। হ্যাঁ, a/b ইকুয়াল কি হয়? c/d হয়। a/b ইকুয়াল যদি c/d হয়, তাহলে প্রথম ভগ্নাংশের লব, ভালোভাবে খেয়াল করে, প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল। তাহলে প্রথম ভগ্নাংশের লব কত আর দ্বিতীয় ভগ্নাংশের হর কত? এবং প্রথম ভগ্নাংশের হর b আর দ্বিতীয় ভগ্নাংশের লব, এদের গুণফল যদি সমান হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? সমতুল ভগ্নাংশ হবে। আবারও বলতেছি, সমতুল ভগ্নাংশ হচ্ছে গিয়ে a/b ইকুয়াল যদি c/d হয়, এবং প্রথম যে ভগ্নাংশ আছে তার লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল, এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের যে লবের গুণফল, এরা যদি পরস্পর, এরা যদি কি হয়? সমান হয়, তাহলে কি হয়ে যাবে? সমতুল
ভগ্নাংশ হয়ে যাবে। এটা তো আপনি একটা এক্সাম্পল নিচ্ছেন, আপনার কাছে তো সংখ্যা দেয়া থাকবে, তাই না? আপনি এ বি সি ডি 4টা সংখ্যা কাউন্ট করছেন, হ্যাঁ? আড়াআড়ি গুণ করলে এবং এরা যদি সমান হয়, আড়াআড়ি গুণ ফলটা যদি কি হয়, যদি আপনি সহজে মনে রাখতে চান তাহলে এভাবে করতে পারেন। আড়াআড়ি গুণ ফলটা কি হতে হবে? সমান হইতে হবে। সমান হইলে সেটা কি হয়ে যাবে? সমতুল ভগ্নাংশ। ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করেন। আমরা প্রশ্নই আছে, আমরা আসবো, অপেক্ষা করেন, আসবো। ক্লিয়ার? চলেন আমরা কোশ্চেনই দেখি। এক্সাম্পল যেহেতু চাচ্ছেন, এই নেন, এই যে এক্সাম্পল, ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশ যুগল সমতুল্য? কি হবে? গ হবে, তাই না? গ হবে। যদি আমি আড়াআড়ি গুণ করি, তাই তো? প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে গিয়ে 20, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে গিয়ে 10, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে গিয়ে 14। তাহলে এদের গুণফল কি হইতে হবে? সমান। তাহলে 7 20 সমান সমান 10 14 সমান হইছে, তাহলে এরা সমতুল। বুঝছেন কিনা আবার বলেন? ক্লিয়ার আপনারা? সমান হলো কিভাবে? আনিলা, আপনি দেখেন যে এখানে তো দেখতে পাচ্ছেন সমান হলো কিভাবে। ওইখানে তো এ বি সি ডি 4টা ধরে নেওয়া সংখ্যা, তো ওইদেরকে তো আপনি সমান বলতে পারবেন, মানে সমান, এটা আপনার বোঝানোর জন্য 4টা সংখ্যা নেওয়া হয়েছে, তাই না? প্রশ্ন তো আর ওইভাবে হবে না, প্রশ্নই যে এইভাবে হবে। দেখেন ক্লিয়ার কিনা বলেন? আইরিন ফেরদৌস, আপনি অসুস্থ, আপনার সুস্থতা কামনা করছি আমরা সবাই। আল্লাহ আপনাকে সুস্থতা নসিব করুক। আপনি তো কমেন্ট পড়েন না। কোথায় কমেন্ট পড়লাম না? দেখতেছি সব কমেন্ট, হ্যাঁ? কোথায় কমেন্ট পড়তেছি না বলেন? এই যে স্যারেরা আস্তে ধীরে পড়েন। আনিলা আসেন আমার সাথে। আব্দুল মান্নান, আপনার আর কি কমপ্লেন আছে বলেন? তাহলে এটা ক্লিয়ার, তাই তো? অনলাইন ক্লিয়ার? গ নাম্বার অপশন অ্যান্সার করছেন, কারেক্ট আছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখি। এই কোশ্চেন ভুল আছে। আসেন, এইটাই যাওয়ার আগে, এটার ঘ নাম্বার অপশন দিছে, দেয়নি। আচ্ছা, এইটাই যাওয়ার আগে আমি একটু কোশ্চেনের বাইরে দুটো জিনিস একটু বুঝিয়ে আসি, তারপরে এগুলোতে যাচ্ছি। তানিয়া আক্তার, আপনার জন্য দোয়া রইল, আপনিও দ্রুত সুস্থ হয়ে ওঠেন। যারা অসুস্থ আছেন সকলের জন্য দোয়া রইল। আসেন তাহলে যেটা পড়াতে চাচ্ছিলাম, যেমন ধরেন যে আমরা শতকরাতেও দেখে আসছি যে কোনো পার্সেন্টেজ দেওয়া কোনো সংখ্যাকে আমাদেরকে বলা হয় যে এটা সাধারণ ভগ্নাংশ। আমি সংক্ষেপে লিখলাম, আপনারা বুঝবেন তো? সাধারণ ভগ্নাংশে পরিণত করেন, তাই না? যে কোনো সংখ্যার সাথে পার্সেন্ট চিহ্ন থাকা মানে আমরা কি বলি? নিচে একটা 100 চলে আসবে, সাধারণ ভগ্নাংশ। হ্যাঁ, শতকরায় দেওয়া আছে, একে কিসে প্রকাশ করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার মানে 125%কে যদি সাধারণ ভগ্নাংশে পরিণত করি, তাহলে অবশ্যই পার্সেন্টের জন্য নিচে একটা 100 চলে আসবে, কাটাকাটি করলে উপরে 5, নিচে হচ্ছে গিয়ে 4, এই হয়ে গেল। এই জাতীয় কিছু একদম ছোট ছোট প্রশ্ন হয়। আবার মনে করেন আপনাকে বলল যে ভগ্নাংশ, হ্যাঁ, দশমিকে পরিণত করেন। কিসে পরিণত করেন? মনে করেন 3/5 আছে, একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে কত? 3/5। এটাকে কিসে পরিণত করেন? দশমিকে পরিণত করেন। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? 3কে 5 দ্বারা ভাগ করবেন। তাহলে এখান থেকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, তাহলে আমি কত পাবো? যাচ্ছে না, তাহলে 30, 5 6 30, তাহলে 0.6। এই জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রশ্ন আপনি পেতে পারেন। গুরুত্বপূর্ণ যে জিনিসটা একটু পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে পৌনঃপুনিক। খুব মনোযোগ দিবেন, হ্যাঁ? আমি কিন্তু আপনাদেরকে আবার বুঝানোর পরে ধরবো। পৌনঃপুনিক খুব মনোযোগ দিবেন। পৌনঃপুনিক হচ্ছে গিয়ে, শতকরা করা লাগবে না ভাই, শতকরার খুব কঠিন কোন টার্ম আপনাকে বলিও নাই, বুঝাইও নাই। শতকরা পরে করবেন, সমস্যা নেই, সবকিছুই পাবেন, ঠিক আছে? খেয়াল করেন, পৌনঃপুনিক
পৌনঃপুনিক থেকে আপনার কাছে বলা হবে হচ্ছে পৌনঃপুনিক কি, দশমিকের পরের ঘরগুলো পুনরাবৃত্তি ঘটলে, হ্যাঁ, তাদেরকে যখন আমরা কি করে রাখি, আবৃত অবস্থায় রাখি, এটাই হচ্ছে গিয়ে পৌনঃপুনিক সংখ্যা। পৌনঃপুনিক চিহ্ন দ্বারা আবৃত করে রাখাটাই হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা, তাই না? এবার পৌনঃপুনিক সংখ্যা থেকে আপনাকে বলবে যে সাধারণ ভগ্নাংশে পরিণত করে। সেটা কেমন? এক্সাম্পল নেই আমরা 0.47 7-এর উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন দিলাম আমরা। এই জায়গাটা অনেকেই ভুল করবে, এই যে 7-এর উপরে একটা চিহ্ন দেওয়া আছে এইটাই অনেকে বুঝবে না, তাই না? অনেকে মনে করবে যে একটা কালির দাগ পড়ছে। 0.47। এখন এই জাতীয় প্রশ্নকে এটা কি আর নর্মাল দশমিক সংখ্যা নাকি পৌনঃপুনিক? পৌনঃপুনিক। এটাকে বলা হবে হচ্ছে গিয়ে সাধারণ ভগ্নাংশে। কি ভগ্নাংশে? সাধারণ ভগ্নাংশে পরিণত করেন। তাহলে সেটা কিভাবে করতে হবে? যে এরা বুঝবে না, যে জানে না, যে চেনে না, সে করবে কি, এটারে 0.47 মনে করবে তো বহুত সহজ প্রশ্ন আসছে, দশমিক উঠাই দিলে একটা 1 পাই, দশমিকের পরে 2 ঘর, তাহলে 2টা 0 পাই, তাহলে অ্যান্সার করে দিয়ে আসছে 47/100। যদি অপশনে থাকে তাহলে তো বাহ, মহা খুশি নাকি? অ্যাটলিস্ট 1 নাম্বার কনফার্ম হয়েছে নাকি? হ্যাঁ, অ্যাটলিস্ট 1 নাম্বার কনফার্ম করছে। বাট আদৌ কি এটা সঠিক করতে পারছে? সে সঠিক করতে পারে নাই। এটা কি হয়েছে? ভুল হয়েছে, ভুল করছে সে এখানে। তাহলে এটা সমাধান কি? এটা তো অ্যাকচুয়ালি সাধারণ দশমিক না, এটা হচ্ছে গিয়ে পৌনঃপুনিক সংখ্যা। তাহলে এটার নিয়ম কি? এটা সলিউশনের নিয়ম এখন আমরা শিখব। পৌনঃপুনিক সংখ্যা থেকে যদি আপনি সাধারণ ভগ্নাংশে পরিণত করতে চান, তাহলে হরের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? হরের ক্ষেত্রে। খেয়াল করেন, আপনারা খাতায় লেখেন, হ্যাঁ, হরের ক্ষেত্রে লিখে কোলন দেন, কোলন দিয়ে সমাধানটা লেখেন। 47/90 না, 47/90 হবে না। হরের ক্ষেত্রে দশমিকের পরে হরের ক্ষেত্রে দশমিকের পরে যতগুলো ঘরের উপর পৌনঃপুনিক থাকবে, অঙ্ক লিখতে পারেন, সংখ্যা লেখা যাবে না। দশমিকের পরে যতগুলো ঘরের উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 নিতে হবে, এবং পৌনঃপুনিক বাদে যতগুলো ঘর থাকবে ততগুলো 0 নিতে হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে হরের ক্ষেত্রে কি করবেন? দশমিকের পরে যতগুলো ঘরের উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো কি নিতে হবে? 9 নিতে হবে, এবং পৌনঃপুনিক বাদে যতগুলো ঘর থাকবে ততগুলো কি নিতে হবে? 0 নিতে হবে। এটা হর। এই আমরা এখন হরটাকে বসাবো। দেখেন, এই যে দেখেন, দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত ঘর আছে কয়টা? তাহলে একটা 9 নিলাম। আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে আছে কয়টা? তাহলে একটা 0 নিব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে কি বলা হয়েছে, কিসের পরে? আচ্ছা বলেন তো, দশমিকের আগে কে আছে তাকে নিয়ে কোনো কিছু বলা হয়েছে কিনা? এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। রিপিট হবে সবগুলো দশমিকের পরেরটাই, আগে তো আর কেউ রিপিট হবে না। রিপিটের কথা যদি আসে তাহলে রিপিট হয় দশমিকের পরের ঘরগুলো, তাই না? এর জন্য হরের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, দশমিকের আগে কে আছে তাকে নিয়ে আপনার কোনো টেনশন নাই, দশমিকের পরে কি আছে এটা নিয়ে আপনার টেনশন। দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত ঘর ছিল একটা, তাই একটা 9 বসাইছি। পৌনঃপুনিক বাদে একটা ঘর ছিল, তাই একটা 0 বসাইছি। এবার লেখেন হচ্ছে গিয়ে লবের ক্ষেত্রে। লবের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যা হতে পৌনঃপুনিক বাদে
যতগুলো ঘর থাকবে তা বিয়োগ করতে হবে। পৌনঃপুনিক বাদে যতগুলো ঘর থাকবে তা কি করে দিতে হবে? বিয়োগ করতে হবে। এতটুকু লেখা শেষ হলে আমাকে বলবেন। আগে শূন্য পরে 9 দিলে কি হবে? হবে না, ভুল হবে। নিয়ম না এটা, নিয়ম না, এটা তো নিয়ম না। আপনি আগে শূন্য দিতে চাইলেই তো হবে না। যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনাকে লিখতে হবে, তাই না? এটা একটা নিয়ম। তাহলে আমরা কি বলছি? আমি আরেকবার বলতেছি, খেয়াল করেন। 0.47 7-এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন দেওয়া ছিল, তার মানে বুঝলাম এটা একটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। একে কি কিসে পরিণত করতে হবে? সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। তো সাধারণ পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করার ক্ষেত্রে, হরের ক্ষেত্রে যেটা করতে হয়, দশমিকের পরে যতগুলো ঘরের উপর পৌনঃপুনিক থাকে ততগুলো কি নিতে হয়? 9 নিতে হয়। তা আমরা দেখলাম এই সংখ্যাটার দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত আছে ঘর কয়টা? তাহলে একটা 9 নিছি আগে। আর পৌনঃপুনিক বাদে আছে কয়টা? একটা। তাহলে কি নিছি? 0 নিছি। এবার আমরা আসবো লবের ক্ষেত্রে। লবের ক্ষেত্রে হচ্ছে প্রদত্ত সংখ্যা এখানে অ্যাকচুয়ালি 047, যদিও এই সামনের শূন্যর কোনো কি নাই, দাম নাই। যদি এখানে আমি বলতাম 047 না বলে বলতাম 1.47, তখন তো খুব দাম ছিল এটার, তখন হয়ে যেত কত? 147। কিন্তু এখানে শূন্য থাকার কারণে আপনি এই শূন্যটার কোনো যেহেতু ভ্যালু নাই, তাই আপনি এটাকে কি বলতে পারেন? শুধু 47 বলতে পারেন। পারেন কিনা বলেন? বলা যায়? এই শূন্য লেখা আর না লেখা সমান। এই প্রদত্ত সংখ্যার থেকে বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করতে হবে? পৌনঃপুনিক বাদে যতগুলো ঘর থাকবে। কথা বুঝছেন? পৌনঃপুনিক বাদে যতগুলো। পৌনঃপুনিক বাদে এখানে ঘর আছে কয়টা? 2টা। পৌনঃপুনিক বাদে ঘর আছে 2টা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 4। এই শূন্যটা সামনে আসতে থেকে আপনি দাম দিচ্ছেন না, ভ্যালু নাই বলে আমরা কাউন্ট করি না। কিন্তু এখানে যদি 0 না থেকে 1 থাকতো তাহলে তো আমার নিতে হইতো। কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হইতে হবে। 0 নিলাম না কেন এটাও আমি বলে দিচ্ছি একটু পরে। 0 4, এই 0 4 মানেই শুধু 4। কথা যেটা লিখছি সেটা আগে বুঝি। কথা লিখছি হচ্ছে প্রদত্ত সংখ্যা এখানে 0 4 7 3টা, যদিও সামনের শূন্যর কি নাই? 0 4 7, এই শূন্যটার কোনো দাম নাই, তাই ওকে বাদ দিয়ে লিখছি। কত লিখছি? এখান থেকে বিয়োগ দিতে হবে। কাকে বিয়োগ দিব? পৌনঃপুনিক বাদে যতগুলো ঘর আছে। এখানে পৌনঃপুনিক বাদে ঘর আছে 2টা। কি কি? 0 আর, এই যে দেখেন 0 আর 4, এদের উপরে কি পৌনঃপুনিক আছে? 0 আর 4। তো আমি এখানে বেসিক্যালি বিয়োগ করলে করতাম 0 আর 4, তাই তো? এখন এই শূন্যর কি নাই, তাই আমি এখানে কি লিখবো? শুধু 4 লিখলেই হবে। ক্লিয়ার? এবার আমি এটাকে যদি বিয়োগ করি তাহলে পাবো কত? 43/90। এই হচ্ছে আমার অ্যান্সার। 43/90, এটা হচ্ছে আমার অ্যান্সার। আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন? ওকে। হ্যাঁ, কোনটা? 0.47 কোন জায়গায় লিখবেন? আসবে, হ্যাঁ। 0.47 দিলে হয়। আমরা একটু সৌন্দর্য অনুযায়ী 0.47 লিখি। 0.47 আর 0.47 একই কথা। ওইটা তো একই জিনিস। একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। আমি সবকিছুই করব, একটু অপেক্ষা করতে হবে। আগে একটু কনসেপ্ট ক্লিয়ার হয়নি, না বুঝে যদি আপনারা দিয়ে দেই পরে আবার আপনি আটকে যাবেন। এই দেখেন 0.47 আর 0.47 মধ্যে পার্থক্য নাই কোন। যদি এটাও আসেও তাহলে আপনার কি হবে? 47 থেকে ওই 4 বাদ যাবে, নিচে 9 শূন্যই হবে। এই শূন্যকে আপনি থাকলেও নেন নাই, আর না থাকলে তো নিবেনই না। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন। আচ্ছা, আপনারা অনলাইনে যারা আছেন তারা একটু ধৈর্য ধরেন। আপনাদের কখন কোনটা লাগবে এটা আমি জানি। একটু আমাকে পড়াইতে দেন,
হ্যাঁ, একটু ধৈর্য না ধরলে হবে কি, আপনি নিজে অস্থির হয়ে যাবেন। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে বসেন, সবকিছু জানতে পারবেন। একটা একটা করে আসি। শূন্য থাকলে কি হবে, সংখ্যা থাকলে কি হবে, যে এক থাকলে কি হবে, দুই থাকলে কি হবে, সব বলবো। একটু ধৈর্য ধরতে হবে ভাই। ওকে, 9 আসলো কোত্থেকে? আরে ভাই 9 আসছে কোত্থেকে, এটা কি আপনি এখানে পড়েন নাই? আপনি এখানে পড়েন না কেন বুঝলাম না আমি। দশমিকের পরে যতগুলো ঘরের উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 নিতে হবে। তো দশমিকের পরে পৌনঃপুনিক আছেই তো এক ঘরে, তাহলে একটা 9 এই জন্য নিছি। আপনি পড়েন নাই, আপনি আমরা বললেন যে লিখে দেন। লিখে দেওয়ার পরে আপনি কি 9 চোখে দেখেন নাই? হ্যাঁ, আসেন আমি আরেকটা এক্সাম্পল নিই। আসেন 1.53 আমি আপনাকে এবার দিলাম। এই 3-এর উপর একটা পৌনঃপুনিক। বেশি সময় নিতে পারবো না, আপনাদের দ্রুত সলভ করতে হবে, কারণ আমরা এখনো মূল প্রশ্নে ঢুকি নাই, কিন্তু দ্রুত লিখতে হবে। হ্যাঁ, আসেন এই একটা আমি দেখাই দিচ্ছি আপনাকে, আবার দেখেন। একটু আগে শূন্য দিয়ে একটা দেখাইছি, এই একটা দেখাই দিচ্ছি। দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে কয়টা, ঘর আছে কয়টা? তাহলে একটা 9। আর পৌনঃপুনিক বাদে আছে কয়টা? তাহলে একটা শূন্য। শেষ, হরের কাজ শেষ। হরের ক্ষেত্রে দশমিকের আগে কে আছে এটা নিয়ে আমাদের কোনো টেনশন আছে নাই। এবার লবের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যা কত দাঁড়াবে? 153 বিয়োগ। এবার পৌনঃপুনিক বাদে কে কে আছে? 1 আর তাহলে 15। তাহলে বিয়োগ করে আমি 90, এখানে পাচ্ছি হচ্ছে 5 আছে 13 হবে, 8 হলে হাত থেকে 1, 1 আর 2, তাহলে 3, 138। এই যে অ্যান্সার 138/90 হয়ে গেল। কি কঠিন? হ্যাঁ, আসেন এবার আপনাদেরকে আমি 2-3টো করতে দিই, তাহলে আমি বুঝতে পারবো আপনারা ক্লিয়ার কি। তো ধৈর্য ধরতে হবে, অনলাইনে যারা আছেন তারা একটু ধৈর্য ধরেন, আপনারা পারবেন এটা। দেখেন আমি শূন্য দিয়ে প্রথমে একটা দিই। 0 আপনাকে দিলাম মনে করেন 7 আর 9, 9-এর উপরে পৌনঃপুনিক দিলাম, করবেন এটা। হ্যাঁ, এরপরে আপনাকে দিলাম 2.137, 3 আর 7-এর উপরে পৌনঃপুনিক। আরেকটা দিব আপনাকে 1.351, এই 1-এর উপরে আর 5-এর উপরে পৌনঃপুনিক দিলাম। দেন এই 3টা সলভ করে আমাকে দেন, তাহলে আমি বুঝবো। পারলেন করতে? চলেন তাহলে এখানে কি আসতেছে? 90, তার মানে এখানে পৌনঃপুনিক যুক্ত একটা, তাই একটা 9, পৌনঃপুনিক বাদে একটা, তাই একটা 0। সুন্দর। আর উপরে আমরা লিখবো 79 - 7, তাহলে 79 থেকে 7 বাদ দিলে পাচ্ছি 72/90। এটা আসছে সবার? ফাইন, খুব সুন্দর।
না না না, আমি কারো উপরে রাগ করতেছি না ভাই, আপনারা একটু ধৈর্য, আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনার কোন জায়গায় কতটুকু লাগবে এটা আমার জানা আছে, তা আপনি ধৈর্য ধরে আমি কতদূর পড়াচ্ছি এটা আপনি আমার সাথে সাথে চলেন, ঠিক আছে? এবং আপনি যদি একটু মনোযোগে খেয়াল করেন, আমি এক কথা 3-4 বার করে বলতে থাকি। হ্যাঁ, অনলাইনে যে পড়াইতে আসলে এক কথা 3-4 বার করে বলতে হয় এমনিতেও, তো এর জন্য একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, পরবর্তীতে এখানে পৌনঃপুনিক যুক্ত আছে কয়টা? তাহলে 2টা 9 আর একটা পৌনঃপুনিক যুক্ত 2টা, তাই 2টা 9, আর পৌনঃপুনিক বাদে একটা, তাই একটা 0। আর উপর দশমিকের হরের ক্ষেত্রে দশমিকের আগে কে আছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে? একবারও বলি নাই আমি, আছে। এর জন্য নিচে কত বসবে? 990, আর উপরে বসবে 2137, মাইনাস কত দিব? 21 দিব। তাহলে পাচ্ছি কত? 2116 বাই 990। ক্লিয়ার? 3 নম্বরে আসি আমরা এবার। এইখানে তিনটা ঘরের উপরে পৌনঃপুনিক আছে। আপনি দেখে মনে করতেছেন মাঝখানেরটার উপরে তো চিহ্ন নাই। যখন 2 ঘরের বেশি পুনরাবৃত্তি ঘটে, লাইক এই ঘরটা কেমন, এই সংখ্যাটা কেমন ছিল আমি আপনাকে দেখাই। 1.3 এইভাবে করে চলতেছিল। তাহলে অ্যাকচুয়ালি রিপিট হয়েছে কয়টা ঘর? যখন আপনার 2 ঘরের বেশি রিপিট হবে, 2 এর অধিক ঘর যখন রিপিট হবে, তখন আপনি শুধুমাত্র প্রথম ঘরটা আর শেষ ঘরটার উপরে দিলেই বুঝবেন 2 এর অধিক হইলে। 2 ঘর পর্যন্ত আমরা কি করছি? দিছি না? যখনই 2 এর অধিক হয়ে গেছে তখন আমি শুরু আর শেষে বসাইছি। হ্যাঁ হ্যাঁ, যদি এমনও হইতো যে 1.23751 এখন মনে করেন আসছে 3, আর এই 3 এর উপরে মনে করেন পৌনঃপুনিক, তাহলে সব দরকার নাই, শুরুটা শেষেরটা। বুঝতে পারছেন? ওকে, এবার তাহলে এখানে কত পাচ্ছেন? 3টা আর একটা, আর উপরে লিখবো 13521 মাইনাস 13। তাহলে এখানে পাচ্ছি 13508 ডিভাইডেড বাই 9990, 13508 বাই 9990। অনেকে ভুল করছেন, অনেকে সঠিক করছেন। যারা ভুল করছেন তারা লিখে নেন, হ্যাঁ তারা লিখে নেন, ঠিক আছে? যে পৌনঃপুনিক বাদে, হরের ক্ষেত্রে পৌনঃপুনিক বাদে যতগুলো ঘর থাকবে ততগুলো কি লিখতে হবে? 9 লিখতে হবে। পৌনঃপুনিক যুক্ত যতগুলো ঘর থাকবে, দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত যতগুলো ঘর থাকবে ততগুলো 9, আর পৌনঃপুনিক বাদে যতগুলো ঘর থাকবে ততগুলো 0। আর লবের ক্ষেত্রে দশমিকের পরে, এটা সবসময় হরের সবসময় দশমিকের পর চিন্তা করব। আর লবের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যা থেকে পৌনঃপুনিক বাদে যা আছে তা বাদ দিব। এখানে আমরা কি করছিলাম, যেমন লবের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যা হচ্ছে 2137, এই যে লিখছি, তার থেকে বিয়োগ করছি। কাকে বিয়োগ করছি? পৌনঃপুনিক বাদে ছিল 2 আর 1, তাহলে 21 বিয়োগ করে দিছি। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। 13 মাইনাস হলো কেন? 13 মাইনাস হয়েছে কারণ এখানে পৌনঃপুনিক বাদে কয়টা ঘর আছে ভাই একটু বলেন। 13 মাইনাস কেন হয়েছে একটু দেখেন তো আপনি। পৌনঃপুনিক আপনাকে যে লবটা লেখাইছি, কাটাকাটি করা যাবে, যদি কাটাকাটি করা যায়, সংখ্যা ছোট করা যায় তাহলে আরো করতে পারবো আমরা। হ্যাঁ, এগুলো কাটাকাটি যাবে, আপনি কাটাকাটি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ ঠিক আছে, যদি দেখেন অপশন এরকম আছে তাহলে এটা উত্তর দিবেন, আর যদি দেখেন আরো লঘিষ্ঠ আরো ছোট আকারে অ্যান্সার আছে তাহলে সেটা দিবেন, সমস্যা নেই। এখানে পৌনঃপুনিক বাদে ছিল 2টা ঘর, তাই ভাই এখানে 13 মাইনাস হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, দ্রুত কমেন্ট করেন ক্লিয়ার কিনা, আমি মূল প্রশ্নে চলে যাব। ওকে, এখন ক্লিয়ার। চলেন আমরা প্রশ্নে যাই। আচ্ছা, এটার তো অপশনই দেওয়া নাই। আমরা আরে 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 আসেন, এইখান থেকে একটা প্রশ্ন দেখলে আরেকটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি ক্লিয়ার আশা করব। এখানে শুধুমাত্র আপনার কাছে প্রশ্ন করা হবে কি, নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম, এই দুটো প্রশ্নই আসবে, হয় ছোটটা না বড়টা। এই জাতীয় প্রশ্ন সবসময় আপনি অপশন কম্পেয়ার করে যাবেন। কি করবেন? কথা বলেন, অপশন কম্পেয়ার করবেন। কখনোই ভাগ করে করে যাবেন না, ভাগ করে করে গেলে আপনার সময় লাগবে, ভাগ করতে গেলে আপনার
সময় লাগবে। ভাগ করতে পারবেন, আপনি ভাগ করতে পারবেন, কিন্তু সেখানে কি নিয়ে নেবেন, সময় নেবেন। এর জন্য অপশন ট্রাই করবেন। কিভাবে অপশন ট্রাই করতে হবে সেটা একটু শেখা। ক নাম্বার খ নাম্বার ধরেন অপশন দুইটাকে আমরা নিলাম। কর কাকে নিব, খ নিয়ে তাদেরকে আড়াআড়ি গুণ করব। অনলাইনে যারা আছেন তারা খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, দুটো করে অপশন নিব, তাদেরকে কি করব, কম্পেয়ার করব। কম্পেয়ার করার নিয়মটা হচ্ছে প্রথমেই তাদেরকে আড়াআড়ি গুণ করতে হবে। তো আড়াআড়ি গুণ করলে 6 12 5 13। এবার আপনি খেয়াল করেন দুটো গুণফল পাইছেন, কয়টা গুণফল পাইছেন। এবার আপনি খেয়াল করবেন প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে, বড় নাকি ছোট, কি জানতে চাইছে। এখানে এই দুটো গুণফলের মধ্যে বড় কে, 72। খুব সুন্দর। এবার আমার কথাটুকু ভালোভাবে শুনেন। আমরা প্রথমে কি করছি, আড়াআড়ি গুণ করার পরে কি পাইছি, দুইটা গুণফল পাইছি। কি পাইছি, এই গুণফল পাওয়ার পর আমি কি বলছি, কি খেয়াল করতে বলছি, বড় চাইছে নাকি, দেখলাম কি জানতে চাইছে। তাহলে খেয়াল করলাম যে এই দুটো গুণফলের মধ্যে বড় কে, 72 বড়। এবার খেয়াল করেন এই যে গুণফল 72 আসছে, এই দুটো ভগ্নাংশের কোন লবের সাথে গুণ করে আসছে। শুধু লবের সাথে বলছি, পুরো ভগ্নাংশ বলি নাই আমি। কোন লবের সাথে গুণ করে আসছে এটা বলেন। 6 নামক লবের সাথে গুণ করে আসছে। খ বলতেছেন কেন, 6/13 বা বলতেছেন কেন। আমি আপনাকে বলছি, আমার কথা শুনেন ভালো মতো। শুধুমাত্র লবের, কোন লবের সাথে, 6 নামক লবের সাথে। তার মানে 6/13 ভগ্নাংশটা এখানে বড়। কথা বুঝছেন, 6/13 তো লব না, 6/13 হচ্ছে একটা ভগ্নাংশ। এখন আমি দেখতে চাচ্ছি যে এই গুণফলের মধ্যে যেটা বড় সেটা কোন লবের সাথে গুণ করে আসছে। এই 6 নামক লবের সাথে গুণ করে আসছে, তাই বলবো যে 6/13 বড়। আর যদি বলতো এখানে ছোট, একটু যদি বলতো ছোট, তাহলে আমি কাউন্ট করতাম কাকে, 65 কে। 65 কোন লবের সাথে গুণ করে আসছে, তাহলে তখন 5/12 এটা ছোট হইতো। বলেন, পরে আসতেছি, বলছি না একটু ধৈর্য ধরতে হবে, বলছি না। এই দুটোর মধ্যে মাত্র করছি, এভাবে সবগুলোর সাথে করবো, ক্লিয়ার। মাত্র ক আর খ এর সাথে করছি, এখান থেকে কে বড় তা বের করছি। কে বড়, এই যে বড় পাবেন তাকে রেখে দিয়ে গ নম্বর অপশনের সাথে কম্পেয়ার করবেন। গ নম্বর অপশনে কি আছে, 11/14। তাহলে এখানে পাচ্ছেন হচ্ছে গিয়ে 4 6 24 4, হাত থেকে 2, 6 × 12 আর 2 144, আর 13 আর 11 এখানে, তাহলে পাচ্ছেন 130 143। কি জানতে চাইছে, বড়। গুণফলগুলোর মধ্যে বড় কে, 144 কার সাথে গুণ করে পাইছিলেন, ক এর সাথে। তার মানে এখানে 6/13 এই ভগ্নাংশটা এখনো বড় আছে। কথা শুনেন, এই দুটো ভগ্নাংশ কম্পেয়ার করার পরে আমি যে গুণফলটা পাইছি, সেই গুণফলটার মধ্যে বড় হচ্ছে 144। 144 কোন লবের সাথে গুণ করে আসছে, 6 নামক লবের সাথে। তার মানে আমার এখানে 6/13 এখনো বড় আছে। আচ্ছা, 6/13 থেকে কি বড় কোনো মানে ভগ্নাংশ পাওয়া যেত না? মানে এই যে গ নাম্বারটা যে আমার এখানে ছোট আসলো, এমন কি হইতে পারতো না যে এই গ নাম্বারটা 6/13 থেকে বড়? অপশনটা হইতে পারতো না? যদি কেউ মনে করে থাকেন যে প্রথমে যাকে বড় পাওয়া যায় সেই শেষ পর্যন্ত বড় থাকে, তাহলে ভুল চিন্তা করতেছেন। এর মধ্যে বড় যে কেউ হইতে পারে। ক আর খ এর মধ্যে বড় কাকে পাইছি, খ কে পাইছি, তাই তো। এরপরে খ আর গ এর মধ্যে বড় কাকে পাইছি, আবার খ কে পাইছি, তাই ওকে রাখবো, ওকে রাখছি। যদি এর মধ্যে গ কে বড় পাইতাম তাহলে খরে বাদ দিয়ে দিতাম, কাকে নিতাম তখন, গ কে নিতাম। যেহেতু গ কে ছোট পাইছি তাই ওকে বাদ দিছি, খ কে রেখে দিছি। একে কম্পেয়ার করব কার সাথে, ঘ নাম্বার অপশন 3/8। হারাহারি গুণ করি, 3 13 6 8 গুণফলে কে বড়, 48 বড়। 48 কার সাথে গুণ করে আসছে, তার মানে সর্বশেষ ওই খ নাম্বার অপশনটাই কি থেকে গেছে, তাই এখানে উত্তর খ, 6/13 এটাই বড়। কথা বুঝতে পারছি কিনা বলেন। ও আচ্ছা, এখন একটু ইজি লাগবে, আমি করতে দিব, কিন্তু এখনই একটা করতে দিব। তাড়াতাড়ি খাতায় তুলে নেন, আমি এখনই করতে দিব। গুণ করতে সময় আপনার কাছে এখন মনে হচ্ছে, কারণ আপনি গুণ ফলে পারদর্শী না। গুণটা আপনার ইজি লাগবে, কারণ গুণটা আপনি এখনো কনফিডেন্ট না। ঠিক আছে,
আপনি সংখ্যার গুণে কনফিডেন্ট না, আপনাকে এই জন্য বলছি বাসায় মাঝে মধ্যে শুধু শুধু গুণ করবেন, শুধু শুধু ভাগ করবেন, নামতা মুখস্থ করবেন। ভাগ ভাগটা আপনার কাছে আরো কঠিন লাগবে। কেন কঠিন লাগবে জানেন? সময় কেন লাগবে জানেন? এই মনে করেন ভাগ করার পরে আপনি দশমিকের পরে যে ঘরগুলো পাবেন, এই ঘরগুলো এতই কাছাকাছি পাবেন, প্রতিটা অপশনে এতই কাছাকাছি পাবেন যে আপনাকে দশমিকের পরে 3-4 ঘর পর্যন্ত যেতে হবে। কয় ঘর পর্যন্ত যাবেন? ওই জায়গায় এর জন্য সময় বেশি লাগে। ঠিক আছে, এটা আপনি একটু প্র্যাকটিস করেন, তখন আপনার কাছে ইজি লাগবে। মাত্র তো দেখলেন, তাই না? প্র্যাকটিস করেন, আর এই গুণ গুণ করাটা বা নামটাটা একটু শেখার চেষ্টা করবেন, তাহলে ইজি লাগবে। ওকে, আমরা পরবর্তী একটা প্রশ্ন আপনাদেরকে সলভ করতে দিব, খেয়াল করেন। দেখি কে কে অ্যান্সার দিতে পারেন। অনলাইনে যারা আছেন তারাও অ্যান্সার করবেন। এই যে এখানে বৃহত্তম জানতে চাইছেন, করেন। হ্যাঁ করেন, এটা সলভ করেন, মাত্র 40 সেকেন্ড টাইম। খ জয়যুক্ত হয়েছে। তাহলে অনলাইনে যারা আছেন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করেন। অপশন খ বড়, ভেরি গুড। তাহলে এখানে বৃহত্তমের জায়গায় আরেকটা কথা জানতে চাইতে পারে, সেটা কি? ক্ষুদ্রতম জানতে চাইতে পারে। পারবেন আসলে? হ্যাঁ, আচ্ছা। এর বাদে আপনার কাছে আরেকটা টাইপ জানতে চাইতে পারে। আরেকটা টাইপ হচ্ছে কি, আচ্ছা একটু চেক করি আগে সেটা আছে কিনা। খ যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে তো, নাকি নাকি আমার করে দেখতে হবে? ওকে, 100% আছে। মাঝে মধ্যে কাজই করে না, আর মাঝে মধ্যে ওরে ধরে রাখা যায় না। ক্ষুদ্রতম, এটা আপনারা পারবেন, করে নিবেন। হ্যাঁ, আমি একটু একটা কোশ্চেন খুঁজতেছি, যদি সেটা পাই তাহলে এক্সাম্পল দিব, আদারওয়াইজ আমি নিজে লিখে দিব। নি এটাও না, ক্ষুদ্রতম। ছোট, আচ্ছা যাই হোক, পাচ্ছি না, খেয়াল করেন। কি করবেন, কি যেটা বলতে যাচ্ছিলাম, এইখানে প্রশ্নের মধ্যে কোনো ভগ্নাংশ দেওয়া আছে? নাই তো না? কি বলছে এখানে? নিচের মানে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, বা আপনাকে বলবে কোনটি বৃহত্তম। যখন প্রশ্নের মধ্যে শুধু এই জাতীয় কথা লেখা আছে, তখন আপনি কম্পেয়ার কাকে কাকে করবেন? প্রতিটা অপশন গুলোকে কম্পেয়ার করবেন। কখনো দেখবেন আপনার কাছে প্রশ্নে একটা অপশন দিছে, মানে প্রশ্নে একটা অপশন বলতে কন্ডিশন দিছে। ওই প্রশ্নের নিচের কোন ভগ্নাংশটি এত বাই এত থেকে ক্ষুদ্রতম, বা এত বাই এত থেকে, ধরেন যে আমি বললাম 1/2 থেকে কোন সংখ্যাটি, কোন সংখ্যাটিতে না কোন ভগ্নাংশটি 1/2 থেকে ক্ষুদ্রতম, বা 1/2 থেকে বৃহত্তম। আমি আপনাকে একটা কন্ডিশন দিয়েছি প্রশ্নে। এখন আপনি কম্পেয়ার কাকে করবেন? এইটার সাথে বাকি সবগুলোকে। এই ক্ষেত্রে আপনি কম্পেয়ার কিন্তু এইটার সাথে বাকি এই অপশন গুলোকে করবেন। এটা যখন ছিল না তখন অপশন কম্পেয়ার করছেন কাদেরকে? অপশন গুলোকে, তাই তো? যখন এখানে কোনো কন্ডিশন দিয়ে দিবে, একটা ভগ্নাংশ দিয়ে দিবে, তখন কম্পেয়ার করতে হবে ওই ভগ্নাংশের সাথে বাকিগুলোকে। ক্লিয়ার? যদি এমনও হয় যে এর থেকে বড় বা এর থেকে ছোট যেটাই জানতে চাইছে ক নাম্বার অপশনে পেয়ে গেছেন, তাহলে আর সময় নষ্ট করবেন না। তাহলে আর অপশনে উত্তর, মানে উত্তর কয়টা থাকবে? যদি আমি এখন উত্তরটা ক নাম্বার অপশনে পেয়ে যাই, তাহলে বাকিগুলো দরকার আছে, তবে কেয়ারফুলি করতে হবে। হ্যাঁ, আসেন। ওটার উঠাই নিবেন, উঠাই নেন। এটা যদি আপনি উঠাই নেন, উঠাই নিলে কি আসবে বলেন তো? দশমিকটাকে উঠাই দিলে, হ্যাঁ 2 উঠাই নিলে আমি কি পাবো? 2/100, মানে 1/50। তার ভগ্নাংশতে না দিয়ে ওইভাবে দিছে। ঠিক আছে, বাতিল কি তো 24তম। আর কি আছে?
হ্যাঁ, করে নিতে পারবেন না? দেখেন তো, মানে এইগুলোতে সেম কোশ্চেন, আমি আপনাদেরকে একটা করাইলাম, একটা মানে দেখালাম, একটা করাই মানে করতে দিলাম, পারবেন না? ওকে, আচ্ছা, তাহলে এগুলো করেন, ওইটাই তো মনে হয়। আচ্ছা, মাঝে মধ্যে একটু সমস্যা করে, এটাই স্লাইড, কালার চেঞ্জ করছি আজকে, কালার চেঞ্জ করে সাদা বানায় ফেলাইছি। আসেন, 5 ফুট দীর্ঘ, 5 ফুট দীর্ঘ একটি তারকে এমন ভাবে কয় ভাগ, 2 ভাগে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের কি হয়। আচ্ছা, এইখানে কি লেখা আছে অনলাইন জানতে যাবে, আমি এখানে আলাদা লিখে দিলাম, লেখা আছে এক অংশ অন্য অংশের 2/3 হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা প্রশ্নে জানতে চাইছে। এবার আসেন, আপনি যেটা করবেন, ছোট অংশ আর বড় অংশ ধরে নিবেন। ছোট অংশ আর বড় অংশ কি করতে পারেন, ধরে নিতে পারেন। কি ধরতে পারেন, এক্স ধরতে পারেন, যে বড় অংশ যদি এক্স হয় তাহলে ছোট অংশ এক্স এর 2/3, তার মানে 2x/3, এভাবে করতে পারেন। এরকমও যাওয়ার দরকার নাই, কারণ আমাদের হাতে সময় কম, তাই না, পরীক্ষার সময় কম থাকবে, এক্সও ধরার দরকার নাই। এই যে ভগ্নাংশ দেখতে পাইতেছেন, এই যে ভগ্নাংশ দেখতে পাইতেছেন, একটা ছোট আছে আর একটা মান, তাহলে বড়টাকে বড় ধরেন, ছোটটাকে, ক্লিয়ার। এখন আমি যদি বলি যে এক অংশ অন্য অংশের 10/7 তাহলে কত কত ধরবেন, বড়টাকে কত ধরবেন, ছোটটাকে কত ধরবেন। যদি আমি আপনাকে বলি 7/3 অংশ, তখন কি করবেন, বড়টাকে 7 ধরবেন, ছোটটাকে একবারে, মানে প্রশ্নের থেকে আমি মান ধরে ফেললাম, তাতে উপকারটা কি খেয়াল করেন। তাহলে বড় আর ছোট অংশ মিলে মোট কয় ভাগ হচ্ছে বলেন তো, এখানে আসবে না, ওটা আসে। ছোট হচ্ছে গিয়ে আমি ধরলাম 2 অংশ, আর বড় হচ্ছে গিয়ে, তাহলে মোট কয় অংশ, এই 5 অংশ মানেই কি এখানের এই 5 ফুট না, এই 5 অংশ মানেই কি এই 5 ফুটটা না, কারণ এই 5 ফুট দীর্ঘ তারটাকেই তো 2 ভাগ করছে, একটা হচ্ছে 2 অংশতে 3 অংশতে, তার মানে মোট কয় অংশ, 5 অংশ মানে কয় ফুট, 5 ফুট, 5 অংশ মানে 5 ফুট, কিন্তু আমার উত্তরগুলো আছে কিসে, তাহলে 5 ফুটকে যদি আমি ইঞ্চিতে নেই তাহলে কত ইঞ্চি, 60 ইঞ্চি। তাহলে আমি আর এখানে কি করলাম না, 5 ফুট লিখলাম না, কি করলাম, 5 এর সাথে 12 গুণ করে 60, 5 12 60 ইঞ্চি পেলাম। একই কথা, 5 ফুট মানে 5 অংশ মানে 5 ফুট, যদি উত্তর ফুটে থাকতো তাহলে আমি 5ই রেখে দিতাম, যেহেতু ফুটে না দিয়ে কি দিছে, ইঞ্চিতে দিছে, তাই আমি ফুটটাকে ইঞ্চিতে কনভার্ট করলাম। 1 ফুট সমান 12 ইঞ্চি, তার মানে কত ইঞ্চি পাবো, 60 ইঞ্চি। তাহলে আমি বলতে পারি যে 5 অংশ সমান হচ্ছে 60 ইঞ্চি। আচ্ছা, এইটাও আপনাকে একটু সুন্দর করে লিখে দেই, নাহলে পরে আপনারা আবার কোশ্চেন করবেন, আমার আবার রিপিট করাইতে হবে। 5 অংশ মানে হচ্ছে এখানে কত, 60 ইঞ্চি। ঐকিক নিয়মে যদি আমি করতাম তাহলে 1 অংশ সমান কত হইতো, 60/5। আর প্রশ্নে কোন অংশটা জানতে চাইছে, ছোট অংশটা কত ধরছি, তাহলে 2 অংশ সমান হচ্ছে গিয়ে 60/5 ইন্টু কত, 2, তাহলে 5 12 60, 12 দুগুণে কত হয়, 24 হয়, তাই তো। এই দেখেন, আমি শুধুমাত্র এই অংশটুকু লিখতে রাজি আছি, ওটা আমার লেখার দরকার আছে। 5 অংশ যেহেতু বুঝতেই পারতেছি যে এই 60 ইঞ্চি, তাহলে ছোট অংশটা আমার এখানে দেখতেই পাইতেছি 2 অংশ, আমার 2 অংশের ভ্যালু বের করা দরকার। যদি বলতো বড়, তাহলে আমি লিখতাম 3 অংশ, তাহলে এখানে 5 12 হচ্ছে 60, 12 দুগুণে কত, এই হচ্ছে আমার অ্যান্সার 24 ইঞ্চি। বুঝছেন কিনা এবার বলেন, হ্যাঁ ক্লিয়ার, অনলাইন ক্লিয়ার, দ্রুত কমেন্ট করেন, অনলাইন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। হ্যাঁ, 36 হতো, বড় চাইলে আমি এখানে 2 না বসিয়ে কত বসাতাম, 3 বসাতাম। চলেন আমরা পরবর্তী প্রশ্নে আগাই, অনলাইন যেহেতু ক্লিয়ার। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন,
এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করেন। বলতেছে একটি বাঁশের 1/4, এখানে বলা আছে হচ্ছে গিয়ে 1/4 অংশ কোথায় আছে, এখানে বলছে হচ্ছে গিয়ে 3/5 অংশ পানিতে, এবং অবশিষ্ট কয় মিটার পানির উপরে আছে। মানে এটা যদি আমি একটা বাঁশ কাউন্ট করি, এই বাঁশের 3টা অংশ, একটা অংশ আছে হচ্ছে গিয়ে কোথায়, কাদায়, সেই অংশটা হচ্ছে গিয়ে 1/4, ধরলাম হচ্ছে এই অংশটা আছে কাদাতে, এই অংশটা আছে হচ্ছে মনে করে 3/5, এটা আছে হচ্ছে গিয়ে কোথায়, পানিতে, আর এই অংশটা আছে হচ্ছে পানির উপরে, যেটা আর আমাকে ভগ্নাংশে বলা নাই, বলছে কিসে, পূর্ণ সংখ্যায় মিটারে বলছে। আব্দুল মান্নান, আপনি একটু অফিসে যোগাযোগ করিয়েন। হ্যাঁ, 3 মিটার। আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, ওকে। বলতেছে একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 3/5 অংশ পানিতে। আমরা যে এখানে লিখতেছিলাম যে এই অংশটা ধরে নিলাম আমরা কাদায় আছে, এটা আছে পানিতে, আর এই অংশটা আছে পানির উপরে। এই দুটো মান আমাকে ভগ্নাংশে দিয়ে দিছে, আর এটা আমাকে পূর্ণ সংখ্যায় দিয়ে দিছে। আমি যেটা করতে পারি, ভগ্নাংশ দুটোকে আমি যোগ করলে, ভগ্নাংশ দুটোকে যদি আমি যোগ করি,
তাহলে আমি যেটা পেয়ে যাবো যে কাদা এবং পানি মিলে মোট কত অংশ চলে গেছে। ওকে, আমি কি করলাম 1/4 এবং 3/5 এই অংশটুকু কি করলাম যোগ করলে আমি দেখতে পেলাম এখানে আসছে কত 17/20। যোগফলটা আশা করি সবাই বুঝবেন বা পারেন। এই 20 ভাগের 17 ভাগ কোথায় চলে গেছে? সরি, কাদা এবং পানিতে চলে গেছে। এখন আমার কথা বোঝেন, আমার কাছে 20 টাকা ছিল, 17 টাকা খরচ করছি, কয় টাকা আছে আমার কাছে? কত টাকার মধ্যে 3 টাকা আছে? 20 টাকার মধ্যে। এই যে 20 টাকার থেকে 3 অংশ কিভাবে আসছে এইভাবে। এটা যদি কেউ না বুঝে থাকে তার জন্য লিখছি, বোঝানোর জন্য আপনাকে এটা আমি লিখছি, কিন্তু আপনার তো এত কিছু লেখার সুযোগ নাই। আমি যদি আপনাকে বলি যে দুটো ভগ্নাংশ যোগ করার পরে আমি দেখলাম 15/7 আসছে, তার মানে আপনি অবশিষ্ট কত আছে বলেন? অবশিষ্ট কত আছে বলেন? কত রাত? এই 15-এর 8 অংশ বাকি আছে, তাই না? যদি আমি আপনাকে বলি 13 ভাগের 5 অংশ চলে গেছে, তাহলে কত বাকি আছে? 13 ভাগের 8। মানে আমি এটা সহজভাবে বোঝাইলাম যে আমার কাছে 20 টাকা ছিল, আমি 17 টাকা খরচ করে ফেলছি। 17 টাকা যদি আমি খরচ করি, তার মানে আমার কাছে এখন 3 টাকা আছে। কত টাকার মধ্যে 3 টাকা আছে? 20 টাকার মধ্যে 3 টাকা আছে। এই যে যেখানে লিখছে 20 ভাগের 3 অংশ, মানে টোটালটা যদি 20 ভাগ হয় বা এর মধ্যে যদি 17 ভাগ চলে যায়, তার মানে এখন 20 ভাগের 3 অংশ বাকি আছে, যেটা কোথায় আছে? পানির উপরে। আর এরপরে যদি কেউ না বোঝেন, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 1 ধরবেন, তার থেকে যতটুকু কাদা আর পানিতে চলে গেছে সেটা বাদ দিয়ে দিবেন, বাদ দিলে এই 20 ভাগের 3 অংশ চলে আসবে। আশা করি ক্লিয়ার। এই 20 ভাগের 3 অংশ মানেই প্রশ্নে কত মিটারের কথা বলা আছে? এই যে 3 মিটার, এই 3 মিটার আপনাকে আর ভগ্নাংশে বলে নাই, সেই ভগ্নাংশের অংশটুকু আপনি বের করলেন কত? 20 ভাগের 3। এবার যদি আমি একটু লিখে করতাম, তাহলে লিখতাম এইভাবে যে 20 ভাগের 3 অংশ সমান সমান হচ্ছে 3 মিটার। তাহলে এক বা সম্পূর্ণ যদি লিখতাম, এক বা সম্পূর্ণ, তাহলে আমি লিখতাম হচ্ছে কি ভগ্নাংশ বড় না এক বড়? অবশ্যই এক বড়। অবশ্যই কে বড়? এক বড়। আর এক যেহেতু বড়, তাহলে তার মানটা বেশি হবে। আর বেশি হলে আমি এটা লিখতাম হচ্ছে গিয়ে 20 উপরে চলে যেত, 3 নিচে আসতো, মানে এই ভগ্নাংশটাকে আমি উল্টাই দিতাম। আর এই 3 এখানে গুণ আকারে লিখতাম, 3 আর 3 কাটা চলে যেত, আসতো কত? 20 মিটার। এখন আমার তো আর প্রশ্নটা এত কিছু লিখে সলভ করার সুযোগ পরীক্ষার হলে নাই আছে। তাহলে আমি সংক্ষেপে কিভাবে শিখতে পারি? শিখবেন হচ্ছে এইভাবে, যেহেতু অবশিষ্ট অংশ আছে কত? 20 ভাগের 3। 20 ভাগের 3। আপনি যেটা করবেন, এখানে যেই মানটা পূর্ণ সংখ্যায় থাকে, কত আছে, এর সাথে যে অংশটা আপনি অবশিষ্ট পাইলেন এটাকে আপনি উল্টায় দেন, বিপরীত ভগ্নাংশ করে দেন। কি করে দিবেন? বিপরীত ভগ্নাংশ করলেই আপনার সম্পূর্ণ অংশের মান চলে আসবে। বিপরীত ভগ্নাংশ করলেই কি হয়ে যাবে? সম্পূর্ণ অংশের মান চলে আসবে। ঠিক আছে? তাহলে আমার আর এত কথা লিখতে হলো না, আমি এক লাইনে প্রশ্ন হয়ে ওই সমাধান চলে আসলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার সমাধান এত বড়ও না, এটার সমাধান হচ্ছে 1 লাইন, 2 লাইন, 3 লাইন। সবগুলো মিলবে, সবগুলো মিলবে। প্রশ্ন সেটই তো করবে এইভাবে। না 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 না, এটা না। এই যে আপনি নিচে 20 পাইছেন, না এইটা না, এটা সবসময় হবে, এটা সবসময় হবে না। আচ্ছা খেয়াল করে, এইটার সমাধান অ্যাকচুয়ালি 1, 2, যদি আপনি আর মানে একটু বেশি করে লিখাও যদি চান, তাহলে 4 লাইনে বেশি লেখা লাগে না। 1, 2, 3 আর 1, 4 যদি সর্বোচ্চ লেখেন, এইখান থেকে শুধু অংশটা বের করবেন, আর কতটুকু বাকি আছে এটা কি আবার লেখা লাগবে না? আপনি মনে মনে বুঝতে পারবেন, পারবেন না? হ্যাঁ, উল্টায় গুণ দিয়ে দিবেন পূর্ণ সংখ্যাটার সাথে। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে আগাই। পারবেন? 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট, তাড়াতাড়ি করেন। 1 মিনিট টাইম দিলাম। একটি বাসের অর্ধাংশ, অর্ধাংশ মানে হচ্ছে গিয়ে 1/2, 1/3, 1/3 মানে 1/3। এটা পানির মধ্যে, মাটির নিচে আর পানির মধ্যে আছে, আর 4 ফুট উপরে আছে। সেম কোশ্চেন, দ্রুত কমেন্ট, দ্রুত অ্যান্সার করেন। আর 3/20 আসলো কোত্থেকে এতক্ষণ পরে ভাই? আপনি আরেকবার রেকর্ড দেখেন।
কত পাইছেন? 24 পাইছেন, যোগ করছেন তাই তো, 1/2 আর 1/3, তাহলে এখানে লসাগু পাইছেন কত? 6, তাহলে পাইছেন 3 যোগ 2, তাহলে পাচ্ছেন কত? 5/6। তাহলে এখানে আপনি 4 এর সাথে শুধু কি করছেন? 6/1 কি করে দিছেন? এই তো, কয় লাইন দেখেন তো? 3 লাইনের কোশ্চেন, 4 লাইন সর্বোচ্চ। হ্যাঁ, আচ্ছা, যে কমেন্ট করছিলেন যে 3/20 আসছিল কোত্থেকে, সে খেয়াল করেন এই ভগ্নাংশটুকু আগের প্রশ্নে এখানে একটা ভগ্নাংশ করে মোট অংশ বের করছিলাম, কত আসছিল? 20/17। 17 টাকা আমি খরচ করে ফেলছি কয় টাকার মধ্যে? 20 টাকার মধ্যে। তার মানে আমার কাছে এখন আছে কয় টাকা? কয় টাকার মধ্যে? 3 টাকা। তাও যদি না বুঝেন তাহলে সম্পূর্ণটাকে 1 ধরবেন, তার থেকে 17/20 বাদ দিবেন, এখান থেকে পেয়ে যাবেন। এই কথাটুকু আমি আগের সমাধানের সময় 3 থেকে 4 বার বলছি। যদি খেয়াল না করেন আর রিপিট করাইতে থাকেন তাহলে আমি সামনের প্রশ্নে আগাইতে পারবো না। এই জায়গাটাকে একটু মাথায় রাখেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার? 24 আসছে সবার? আচ্ছা, 24 আসছে, ঠিক আছে, 24 অনেকেরই আসছে। চলে আমরা পরবর্তী প্রশ্নে আগাই। হ্যাঁ, পানি ভর্তি একটি বালতির ওজন হচ্ছে কত? 12 কেজি। বালতির মধ্যে পানিও আছে, বালতিও আছে, নাকি? বালতিটাও আছে, আবার এটা পুরোটা ভরা আছে। এতে করে ওজন দাঁড়ায় কত? আর অর্ধেক পানি যদি হয় তাহলে এখানে এখন আর সম্পূর্ণ পানি নাই, পানি আছে কি? হ্যাঁ, অর্ধেক। এবং সেই সাথে কি আছে? তার ওজন দাঁড়ায় কত? 7 কেজি। প্রথম লাইনে বলা ছিল একটা এমন বালতি দেওয়া হয়েছে যে বালতির মধ্যে পানিটা পুরোপুরি ভরা, তার মানে সেখানে পানিরও একটা ওয়েট আছে, বালতিরও একটা ওয়েট আছে, এই দুটো মিলে কয় কেজি হয়? আর পরের লাইনে বলতেছে অর্ধেক পানি ভর্তি হলে, তার মানে এই অর্ধেক পানি ওই বালতিটাও আছে আর সেখানে পানি পুরো ভরা নাই, অর্ধেক আছে। তাহলে অর্ধেক পানি আর হচ্ছে গিয়ে বালতি, এই দুটোকে আবার যোগ করলে দাঁড়ায় কয় কেজি? তাহলে আমি যদি বিয়োগ করি, এখান থেকে বিয়োগ করলে কি পাচ্ছি? বালতি আর বালতি কেটে যাচ্ছে। তাহলে এখানে সম্পূর্ণ পানি থেকে অর্ধেক পানি যদি চলে যায় তার মানে অর্ধেক পানি সমান 5 কেজি। অর্ধেক পানি যদি 5 কেজি হয় তাহলে সম্পূর্ণ পানি কত হবে? 5 × 2 কত আসে? 10 কেজি। তার মানে পানি ভর্তি থাকলে, মানে সম্পূর্ণ যে পানিটা, এই যে সম্পূর্ণ পানির ওজন হচ্ছে কয় কেজি? 10 কেজি। আর সম্পূর্ণ পানির সাথে বালতির ওজন দাঁড়াইছে কত কেজি? 12 কেজি। পানি প্লাস বালতি হচ্ছে কত? পানি প্লাস বালতি হচ্ছে গিয়ে 12, যেখানে পানি হচ্ছে কত? 10, তাই তো? প্রশ্নে কি জানতে চাইছে? বালতি। তাহলে বালতি লিখে দেই, 12 - 10 কত কেজি? 2 কেজি। অবশ্যই হবে, এখানেও মানে এটারে 2-3 ভাবেই করতে পারবেন আপনি, প্রবলেম নাই। আপনি 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? এই যে 2 আসছে, তো এভাবেও আসবে, অনেক ভাবে আসবে। ওকে, আরেকবার বলে দিচ্ছি, অনলাইনে যারা আছেন খেয়াল করেন, পানি যদি ভরা থাকে বালতির মধ্যে তাহলে ওজন দাঁড়ায় 12 কেজি। তার মানে ওই বালতিটার মধ্যে সম্পূর্ণ পানি ভরা ছিল, তার মানে পানির ওয়েট এবং বালতির ওয়েট মিলে দাঁড়াইছে কত কেজি? 12 কেজি। আর যদি বালতিটাও থাকে আর পানি সম্পূর্ণ না থেকে অর্ধেক থাকে তাহলে ওয়েট দাঁড়ায় কয় কেজি? 7 কেজি। এরপরে আমরা বিয়োগ করছি, বিয়োগ করাতে যেটা হয়েছে সাইন গুলো চেঞ্জ হয়েছে, তাতে বালতি আর বালতি কাটা, 12 থেকে 7 বাদ দিছি, তাতে পাইছি 5 কেজি।
আর সম্পূর্ণ পানি, পানি ভরা থেকে অর্ধেক পানি বাদ দিয়ে দিলে পানি বাকি থাকে কত? আর অর্ধেক। অর্ধেক পানি যদি 5 কেজি হয় তাহলে সম্পূর্ণ পানির ওজন হবে তার দ্বিগুণ। দ্বিগুণ তার মানে কয় কেজি? এখানে আমরা প্রথমেই পাইছিলাম পানি আর বালতির ওজন ছিল হচ্ছে কত? 12। সেখানে পানির মান বসাইলে আমি বালতির মান পেয়ে যাচ্ছি কয় কেজি? 2 কেজি। আর আপনি যদি একটু বুঝেন ভালো তাহলে তার এই অংশটুকু লিখতে হয় না, এই 12 থেকে 10 বাদ দিলেই অ্যান্সার চলে আসে, অথবা এই লাইন থেকেও আসা লাগে না। খেয়াল করেন, আপনি এই যে এইখানে যা দেখতে পাচ্ছেন এইখানে 10 কেজি বের করতে এগুলো কিছুই লাগে না। খেয়াল করেন কিভাবে, আমি ধরেন এই লাইনটা মুছে দিলাম। এখানে খেয়াল করেন অর্ধেক পানির ওজন কত আসছে? অর্ধেক পানি আর বালতির ওজন কয় কেজি? তো অর্ধেক পানি যদি এখানে 5 কেজি হয় তাহলে 7 থেকে 5 বাদ দেন, তাহলে কত থেকে যায়? তাও তো হয়, মানে তো প্রশ্নের সমাধান তো 2 লাইনের। বালতির ওজন তো সেমই থাকবে। ওকে, ক্লিয়ার? এক খণ্ড জমির 3/8, এখানে লেখা আছে হচ্ছে 3/8 অংশের মূল্য 375 টাকা। মনে রাখবেন, যখন আপনি সম্পূর্ণ অংশ জানতে চাইবেন, কি জানতে চাইবেন? সম্পূর্ণ। একটু আগে মনে আছে বিপরীত ভগ্নাংশ করে গুণ করছিলাম। সম্পূর্ণ অংশ বের করার জন্য শর্টকাটে যদি সম্পূর্ণ অংশটা জানতে চান তাহলে বিপরীত ভগ্নাংশ গুণ করে দিবেন। কি করবেন? বিপরীত ভগ্নাংশ করে পূর্ণ সংখ্যাটার সাথে কি করবেন? গুণ করবেন। যেমন খেয়াল করেন, এই যে জমিটা, এই জমিটার কি পুরো অংশের দাম বলছে এখানে? 8টা ভাগ করে তার 3টা ভাগের দাম বলছে কত টাকা? 375 টাকা। এখন আমার দরকার হচ্ছে কত? সম্পূর্ণ অংশ। তাহলে আমি কি করব? এই 375 সাথে এই 8 ভাগের 3কে আমি বিপরীত ভগ্নাংশ করব, তার মানে 8/3 হয়ে যাবে। এবার আসেন, এই গুণটা করলে আমি কি পাবো? সম্পূর্ণ অংশ পাবো। আবার প্রশ্নে আমার কাছে সম্পূর্ণ অংশের দামও জানতে চাই নাই, চাইছে ওই জমির কয় অংশ? 5/1 অংশ। এর সাথে আপনি শুধু এই 5/1 অংশ এনে বসায় দেন। আবার এইখানে আবার বিপরীত করতে যায়েন না। এই অংশটুকু থেকে আপনি কি পাবেন? সম্পূর্ণ দামটা পাবেন, নাকি সম্পূর্ণ অংশের যে দাম সেটা পাবেন। ওই দামের কত অংশ দরকার আপনার? 5/1 অংশ। তাহলে এখান থেকে কাটাকাটি করেন, 3 1 3, 3 2 1 থাকে হাতে, 1 আর 5 মিলে 15, 3 5 15, 8 এখানে আসতেছে 1000, 1000 তাই তো? 1000 ইন্টু 1/5, তাহলে কত আসবে? 200 টাকা। হ্যাঁ, এখান থেকেও কাটতে পারতেন, 5 25 125, 25 আর 8 গুণ করলে 200 হয়, তাও হইতো। এই অংশটুকুর মূল্য আসে 1000, মানে সম্পূর্ণ অংশের দাম আসছে কত? 1000, তার 5/1 অংশ জানতে চাইছি। ক্লিয়ার? বোঝেন নাই মনে হয়? বুঝছেন? আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা কি করব? যে কোনো ভগ্নাংশের যদি আমি সম্পূর্ণটা জানতে চাই, হ্যাঁ সম্পূর্ণ অংশ যদি আমি জানতে চাই তাহলে ওই ভগ্নাংশের কি করে দিব? বিপরীত ভগ্নাংশ গুণ করে দিব। ক্লিয়ার? আপনারা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, আছেন। 8/3 অংশের দাম 375 টাকা। সম্পূর্ণ অংশ তার মানে ভগ্নাংশ থেকে 1 বড়, তাহলে আমরা কি বলছিলাম? তাহলে এই সব ভগ্নাংশটা উল্টে যায়। লিখলে তো এটাই করতে হইতো। ওই কথাটুকু করে আপনি এক লাইনে বুঝাইলাম আর ঐকিক নিয়মে লিখলে তো এটাই করতে হইতো, উল্টাই ফেলতে হইতো। তো এইখানে এমনি বুঝে নেন, এখানে আপনি কি বের করতে চাইতেন? ঐকিক নিয়মে লিখলেও তো সম্পূর্ণ অংশ বের করতে চাইতেন। ক্লিয়ার? আসেন, এবার আসেন। এখানে বলতে কোন পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরেও তার 5/13 অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত? কি করবেন বলেন তো? কোশ্চেনটা ভালোভাবে পড়েন। আবার কোন পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পর আমি সম্পূর্ণ জানতে চাইতেছি, সম্পূর্ণ বইটায় সম্পূর্ণ কত পৃষ্ঠা আছে এটা জানতে চাইতেছি, বইটায় মোট কত পৃষ্ঠা আছে তা বের করতে চাইতেছি। তাহলে কি করব?
96 পৃষ্ঠা পড়ার পরেও তার 13/5 পড়তে বাকি আছে। খেয়াল করেন, এইখানে আপনাকে বাকি অংশটা বলছে, বাকি কতটুকু বাকি আছে। 96 পৃষ্ঠা পড়া মানে কিন্তু 13/5 পড়ে ফেলছেন এটা বলে নাই। কথা বুঝছেন কিনা? এখানে একটু উল্টায় দিছে আপনাকে। আগের প্রশ্নগুলিতে আপনি পাইছেন যে যতটুকু টাকা দিতে ততটুকু অংশের দাম বলছে, বা যতটুকু মান বলছে ততটুকু অংশও বলছে। আর এইখানে একটু চেঞ্জ করছে, 96 পৃষ্ঠা পড়ছে কিন্তু 96 পৃষ্ঠায় কত অংশ দাঁড়ায় সেটা ভগ্নাংশে ওইটা বলে নাই, তার অবশিষ্টটা বলছে, বাকিটা। তার মানে 13/5 যদি বাকি থাকে তাহলে আমি 13/8 পড়ে ফেলছি নাকি? 13/5 বাকি আছে, তার মানে 13 মধ্যে 13/8 পড়ে ফেলছি। তাহলে এখানে আমি 96 সাথে 13/8 দিব, তাহলে আমার উত্তর চলে আসবে। 8 12 96, তাহলে এখানে 130 আর হচ্ছে 26, 156 আছে না? এই যে ক নাম্বার আছে। আপনার কাছে 13 টাকা ছিল, তার মধ্যে আপনি এখন ব্যাগ খুলে দেখলেন 13 টাকা নিয়ে বেরিয়েছিলেন, ব্যাগ খুলে দেখলেন 5 টাকা আছে, আর তার মানে কয় টাকা খরচ করে ফেলছেন? এই যে 13/8। ক্লিয়ার? টাকা দিয়ে হিসাব করবেন সব সময়, যে দেখবেন যে সঠিক উত্তর আসে। কি দিয়ে হিসাব করবেন? টাকা দিয়ে হিসাব করবেন, এই হিসাব সবাই ভালো বোঝে। হ্যাঁ, আর যদি কেউ নাই বোঝে যে কত অংশ তাহলে পড়ছে, এটা তো বাকি আছে পড়া নাকি? যদি একেবারে নাই বোঝেন যে বুঝতেছি না, তাহলে 1 - 5/13 দিবেন, তাইলেই চলে আসবে 13 - 5 ডিভাইডেড বাই 13। 13 থেকে 5 বাদ দিলে 8, তাহলে 8/13 এভাবে চলে আসবে। ঠিক আছে, লিখছেন? 37 হয়ে গেছে, তাড়াতাড়ি লিখতে হবে। আচ্ছা, আমি এই কোশ্চেনটা একটু করাই। আগের কোশ্চেন যেটা আছে ওইটা আপনারা ট্রাই করেন একটু বাসায়। এইটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু সময়ও লাগবে, খেয়াল করেন। একটু বোঝার আছে, এই কোশ্চেনটা একটু বোঝার আছে। যদি কোশ্চেন বোঝেন, এক ব্যক্তি তার মোট সম্পত্তি 7 যে এরকম বলে নাই, মোট সম্পত্তি যা আছে তার 7/3 কি করছে? হ্যাঁ, আপনি এখন নিজে থেকে ধরতে পারেন যে আমি তাহলে মোট সম্পত্তি 7 ধরলাম, তার মানে সে খরচ করছে হচ্ছে 7/3, তার মানে 3 অংশ খরচ করছে। কত অংশ খরচ করছে যদি বলেন? মোট সম্পত্তি যদি 7 ধরেন, 7-এর 3 অংশ খরচ করছে, তার মানে 7 কাটা 3 অংশ খরচ করছে, তার মানে এখনো তার কাছে আছে কয় অংশ? 4 অংশ। এইভাবেও আপনার করা লাগবে না। ব্যয় করছে কত? প্রশ্নই বলে দিয়েছে 7/7 টাকা আমার কাছে ছিল, তার মধ্যে 3 টাকা খরচ করছি, আর কয় টাকা আছে? কত টাকার মধ্যে? 7 টাকার মধ্যে, তাই না? তার মানে আমার কাছে অবশিষ্ট আছে হচ্ছে 7/4, তাই তো? এই যতটুকু অবশিষ্ট ছিল সেই অংশ থেকে আবার 12/5 সে খরচ করছে। তাহলে পরবর্তী ব্যয়, প্রথমে তো ব্যয় করছেই, হ্যাঁ, প্রথমে তো 7/3 অংশ ব্যয় করছেই, এই করার পরে দেখলো 7/4 অংশ আছে, তার মানে আরো কিছু খরচ করা চাইলে যায়, টাকা সব শেষ করতে পারি না, এখনো করতে হবে। এর জন্য সে আবার আরেকবার ব্যয় করছে। সেই ব্যয়টা কেমন ছিল? অবশিষ্ট যা ছিল, অবশিষ্ট কত অংশ ছিল? এই 7/4 এর 12/5। এখানে আপনি চাইলে এরও লিখতে পারেন, চাইলে গুণ চিহ্ন দিতে পারেন, প্রবলেম নাই, কাটাকাটি যায়। তাহলে এখানে পাচ্ছি কত? 21 ভাগের মধ্যে 5 ভাগ সে কি করছে? ব্যয় করছে। এটা কি টোটাল ব্যয় না পরবর্তী ব্যয়? এই অংশের 12/5 দাঁড়ায় এতটুকু, এটা কিন্তু তার টোটাল ব্যয় না।
টোটাল ব্যয় না, তার ব্যয় ছিল 2 বার, মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম ভুল করবে যদি বলা হয় এখন বলেন তো অবশিষ্ট আছে কত, অনেকেই উত্তর দেয় 21 ভাগের 16 ভাগ বাকি রয়েছে। অবশিষ্ট কত আছে, অনেকে উত্তর দেয় 21 ভাগের 16 ভাগ বাকি আছে। এই অ্যান্সারটা সম্পূর্ণ ভুল, কারণ 21 ভাগের 5 ভাগটা তার কোনো সিঙ্গেল ব্যয় না, তার ব্যয় ছিল 2 বার, একবার 7-এর 3 আর একবার 21-এর 5। বরং এই দুটোকে যোগ করলে আমার যে অংশটা আসবে 3/7 যোগ 5/21, এখান থেকে আমি পাবো লসাগু করলে 21, 3 7 21, 3 3 9, 21 21 কাটা 5, তার মানে 14/21 কাটাকাটি করলে আমি পাবো 2/3। এই হচ্ছে কি আমার মোট ব্যয়। আমার সম্পত্তি যদি 3 ভাগ হয় তার 2 ভাগ আমি কি করছি, ব্যয় করে ফেলছি। এবার বলেন এতটুকু জায়গা ক্লিয়ার কিনা, আমি আরেকবার বলে দিচ্ছি, এই জায়গায় আরেকবার বলে দিচ্ছি, আপনি আমার কথা খেয়াল করেন, আপনি নিজের থেকে মিলাইতে যায় না, তাহলে ধরতে পারবেন না। আমি কোথায় আপনারে ফোকাস করাচ্ছি ওই জায়গায় পৌঁছান। ওকে, এক ব্যক্তি তার মোট সম্পত্তি যাই থাকুক সে ব্যয় করছে কত, 7-এর 3 অংশ। তাহলে প্রথম ব্যয় আমি লিখে নিছি কি, 7 ভাগের 3 অংশ। সহজভাবে বলছি, 7 টাকা পাইছিলাম বাপের কাছ থেকে, 3 টাকা খাইয়া ফেলছি। এখন আর কয় টাকা আছে আমার কাছে, কয় টাকার মধ্যে 4 টাকা আছে, এই যে অবশিষ্ট আমার কাছে রয়ে গেছে 7-এর 4 টাকা। এখন দেখলাম যে 7 টাকার মধ্যে তো 4 টাকা আছে, তাহলে আরো তো খাওয়া যায়। এর জন্য কি করছি, ওই যে 7-এর মধ্যে 4 টাকা আছে তার 12 ভাগের 5 টাকা আবার খাওয়া শুরু করছি। খেয়ে দেখলাম আমি খরচ করে ফেলছি কত, 21 ভাগের 5। এটা কিন্তু সম্পূর্ণ খরচটা না আমার, অবশিষ্টের যে অংশটুকু খরচ করেছি সেখানে থেকে আমি পাইলাম 21 ভাগের। এখন আমাকে যদি বলা হয়, আমার বাপ ডাইকে বলে কয় টাকা খরচ করতে পারছিস, তাহলে আমি কি করব, কি বলবো, আব্বা প্রথমে 7 ভাগের 3 অংশ খরচ করছিলাম আর এখন গিয়ে আবার 21 ভাগের 5 অংশ খরচ করছি, তাহলে কত অংশ হয়েছে বল। তখন আমি কি করবো, তাহলে আবার যোগ করে দেখি, হ্যাঁ যোগ করে তখন গিয়ে কি উত্তর দিব, যে এই যে আমি খরচ করছি মোট 3 ভাগের মধ্যে 2 ভাগ কি করছি, খরচ করে ফেলছি। এখন জিজ্ঞেস করবো তাহলে কয় ভাগ আছে, 1 ভাগ আছে। খুব সুন্দর উত্তর, যে 3 ভাগের মধ্যে 2 ভাগ, যেহেতু এটা হচ্ছে গিয়ে আমার, এখানে আমি একটু লিখে দেই বুঝার সুবিধার্থে, এই যে এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে আমার মোট ব্যয়, এটা হচ্ছে গিয়ে আমার মোট ব্যয়। সব খরচ করার পরে এখন আমার কাছে আছে কি, 3 ভাগের 1 অংশ, 3 ভাগের, আর বলতেছে যে সব খরচ করার পরে দেখলেন যে 1000 টাকা বাকি রয়েছে। তার মানে কি, এই 3 ভাগের 1 অংশের যে দাম সেটা হচ্ছে কয় টাকা। এখন যদি আমি বলি সম্পূর্ণ বের করতে বললে আমি কি বলছি, বিপরীত ভগ্নাংশ করতে বলছি। তার মানে এইখানে যে অবশিষ্ট ছিল 3 ভাগের 1, সেটা উল্টায় দেন, তাহলে 3/1 হবে। তাহলে কত টাকা আসতেছে, এই হচ্ছে অ্যান্সার, 3000 টাকা। এই জাতীয় প্রশ্ন ধরা এত সহজ না, এই জাতীয় প্রশ্ন লাইন বাই লাইন পড়তে হয়, ঠিক আছে। এই জাতীয় প্রশ্নের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে, যে ক্রিটিক্যাল সিচুয়েশনটা এই জায়গায় পাবেন না। এটা করতে 5-6 মিনিট লাগবে বলতে, এই জাতীয় আপনি কিছু প্রশ্ন প্র্যাকটিস করেন, মানে আপনি যখন ধরতে পারবেন এই জায়গাগুলো, তখন আপনার কাছে ইজি লাগবে। এই কোশ্চেনটা একটু টাইম লাগতে পারে, কারণ 2-4টা ইকুয়েশন করতে হচ্ছে, 1-2 লাইনের কোশ্চেন না, আপনাকে একটু সময় নিতেই হবে এখানে। কিন্তু সময় নেওয়ার থেকে আগের বিষয় হচ্ছে প্রশ্ন ধরতে পারা, কথা বুঝছেন। আর এই জাতীয় প্রশ্নগুলো ম্যাক্সিমাম সময়ে লিখিততেও আসে। কিসে আসে, লিখিততেও আসতে পারে। আমি বলবো যে আপনি এই জাতীয় কিছু প্রশ্ন প্র্যাকটিস করেন, সেটা আপনার ম্যাটেরিয়ালে থাকুক, বিগত প্রশ্ন পড়তে পান, যেখানেই পান প্র্যাকটিস করেন। হ্যাঁ, 3000 টাকা লিখছেন, আপনারা একটু দ্রুত লেখেন। শেষ লেখা। 3 ভাগের 2 অংশ চলে যাওয়ার পরে অবশিষ্ট অংশ ছিল কত, অবশিষ্ট অংশ ছিল হচ্ছে 3 ভাগের 1। এই যে 3/1 পাইছেন, এই অংশটারই বিপরীত ভগ্নাংশ করছি। কোন জায়গায় 9 পাইছেন, এই যে 21 কে 7 দ্বারা ভাগ করলে পাই 3, 3 আর 3 গুণ করলে হয় 9। ক্লিয়ার।
আচ্ছা, আমি এটা আপনারা পারবেন, এটা করে নিবেন। হ্যাঁ, একদম ইজি জিনিস, টাকার জিনিস আপনারা খুব ভালোই বোঝেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখাবো, আর আমি একটু লসাগু গসাগুর লব আর হরের কোশ্চেন আছে, ওইটা একটু দেখাবো, এটা দেখানো জরুরি বেশি। আসেন, বলতেছে এক ব্যক্তির জুলাই মাসের আয়, কোন মাসের আয়? জুলাই মাসের আয়, সেটা কি? বাকি 11 মাসের, জুলাই মাসের আয়টা হচ্ছে বাকি 11 মাসের আয়ের সমান। জুলাই মাসে যদি বলি সে 1 টাকা ইনকাম করছে, তার মানে বাকি 11 মাসও সে কয় টাকা ইনকাম করছে? 1 টাকা ইনকাম করছে। আপনি যে কোনো অ্যামাউন্ট ধরতে পারবেন, 1 টাকাই ধরতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই। ছোট মান কেন ধরলাম? আমার জন্য কাটাকাটি, যোগ বিয়োগ, গুণ ভাগ যাই করি সহজ হবে। সবসময় চেষ্টা করবেন ছোট মান ধরতে, তাতে আপনার জন্য কাটাকাটি, যোগ বিয়োগ, গুণ ভাগ যা আছে সহজ হবে। জুলাই মাসের ইনকামটা বাকি 11 মাস সে কি করে? সমান ইনকাম করে। জুলাই মাসে যদি 1 টাকা আয় করে, বাকি 11 মাসে সে ওই 1 টাকা আয় করে। এটা প্রথম লাইনে বলা আছে, আমরা কোনো জায়গা থেকে ধার করে আনি নাই, ইচ্ছা মতো বসাই নাই, বলেই দিছে জুলাই মাসের আয় বাকি 11 মাসের আয়ের কি সমান। তাই জুলাই মাস যদি 1 টাকা ধরেন, তাহলে বাকি 11 মাস 1 টাকা। জুলাই মাস 2 টাকা ধরলে বাকি 11 মাস 2 টাকা। জুলাই মাস 100 টাকা ধরলে বাকি 11 মাস 100 টাকা। তাহলে যদি আমি বলি যে সারা বছর বলি আর 12 মাস বলি, একই কথা দাঁড়ায় না? সারা বছর আর 12 মাস যদি আমি বলি, তাহলে সে ইনকাম করে কয় টাকা? 2 টাকা। যদি বলি সারা বছর, বা যদি বলি 1 বছরে বা বছরে সে ইনকাম করে কয় টাকা? তাহলে 1 টাকা আর এই 1 টাকা, 11 মাস আর এই 1 মাস মিলেই তো 12 মাস। তাহলে 12 মাসে ইনকাম আসতেছে কয় টাকা? 2 টাকা। প্রশ্নে বলছে তার জুলাই মাসের আয়, সারা বছরে আয়ের কত অংশ? সারা বছরে আয় করে 2 টাকা, আর জুলাই মাসের আয় হচ্ছে 1 টাকা। কত অংশ? এই যে হাফ। ক্লিয়ার কিনা বলেন? দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে, ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা বলেন? আপনারা ক্লিয়ার? জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান। জুলাই মাসে যদি 1 টাকা ধরেন, বাকি 11 মাস কয় টাকা হবে? 1 টাকা হবে। তাহলে যদি বলি জুলাই মাস আর বাকি 11 মাস মিলে কয় মাস? 12 মাস, অথবা 12 মাস মানেই কয় বছর? সারা বছর, তাই তো? তাহলে সারা বছরে তার টোটাল ইনকাম 1 টাকা আর 1 টাকা মিলে। প্রশ্নে বলছে সারা বছরের আয়, সারা বছরের আয় হচ্ছে 2 টাকা। এই আয়ের কত অংশ হচ্ছে গিয়ে জুলাই মাসের আয়? সারা বছরে যদি 2 টাকা ইনকাম করে, জুলাই মাসে ইনকাম করে 1 টাকা, এই হচ্ছে হাফ অংশ। লিখে নিয়েন। হ্যাঁ, আমি একটু পরবর্তী প্রশ্নে যাই, সময় কম। আচ্ছা, এই আগের কোশ্চেন আর এইগুলো একই, এখান থেকে একটা দেখাই দিই। কি বলছিলাম? সম্পূর্ণ অংশ যদি জানতে চান তাহলে কি করবেন? বিপরীত ভগ্নাংশ করবেন, তাই না? এখানেও কত বলা আছে? 64। আর এই ভগ্নাংশটার 2/7 বলা আছে, এই ভগ্নাংশটার কি করবেন? বিপরীত ভগ্নাংশ করেন, তাহলে কত আসবে? 7 কাটাকাটি করলে এখানে হচ্ছে 32, 32 দুগুণ 64, 7 দুগুণ 14, 4 হাত থাকে 1, 3 7 21 আর 1 22, 224 আছে। এই যে গ নম্বর অপশনে আছে। যদি কেউ বলে, যদি কেউ বলেন যে না এই সিস্টেমে আমাকে একটু লিখে বলেন, তাহলে কোন সংখ্যা আমি জানি না, তাহলে সংখ্যাটা হচ্ছে এক্স। এক্স এর 7/2 অংশ, তাহলে এক্স এর বলতে আমরা গুণ লিখি, 7/2 অংশ লিখলাম, এর মান 64 বলতেছে। তাহলে আমি এক্স কে রেখে দিলাম, এখানে 64 রেখে দিলাম। 7 ভাগ আকারে ছিল, এই পাশে আসলে হবে গুণ, 2 গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ। এই যে একই জিনিস, বুঝছেন কিনা বলেন তো? এটা হচ্ছে লিখে সমাধান। এই যদি 6 মাস বলতো তাহলে হাফ হতো। ভাই 6 মাস বলতে আপনি একটা প্রশ্নের মান চেঞ্জ করে ফেলতেছেন, তার মানে আপনি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করতে যাচ্ছেন। ঠিক আছে? এটা করি না, আমি একটু
লব আর হরের কোশ্চেন কোথায় আছে? তো যদি এইটা বলি কোন সংখ্যার 1/3, কোন সংখ্যা আপনি কি জানেন? কি ধরতে পারেন? এক্স এর 1/3 মানে 1/, এর সাথে ওই সংখ্যারই 1/4, ওই সংখ্যা মানে এক্স, এক্স এর এদের কি এই যোগ করেন সমান সমান কত হবে? পারবেন? সমাধান পারবেন? ইকুয়েশন পারবেন না? তাহলে করে নেবেন। হ্যাঁ, লব আর হরের কোশ্চেন গেল কোথায়? এটা না, এই যে আসেন, আর কি আছে? লব আর হরই আছে। আমি একটা দেখাই, বাকিটা আপনারা কইরেন। হ্যাঁ, নিয়ম দেখেন শুধু। বলতেছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি কত? 7। প্রতিটা ভগ্নাংশের দিকে আপনি তাকান। ক নম্বরে লব আছে কত, হর আছে কত, এদের সমষ্টি কত? খ নম্বরে যোগ করলে কত আসবে? গ নম্বরে 2 যোগ 5 কত আসবে? 3 যোগ 4 কত আসবে? তাহলে একটি ভগ্নাংশের যে লব আর যে হর আছে তাদেরকে যোগ করলে পাওয়া যায় কত? সবাইকে কি 7 পাওয়া যাচ্ছে? এদের অন্তরফল 3। তাহলে এখন বিয়োগ করে দেখেন, 5 থেকে 2 বাদ দেন, কত হয়? আসছে? এটাই উত্তর। পরেরটা কেন হইল না? এই যে 4 থেকে 3 বাদ দেন, অন্তরফল কত হয়? এখানে যদি 2 থেকে 5 বাদ দেন কত আসবে? এখান থেকে যদি 3 থেকে 4 বাদ দেন কি আসবে? কিন্তু আপনার কাছে কি জানতে চাইছে? যোগ করলে 7 পাবেন, বিয়োগ করলে কত পাবেন? এটা একমাত্র মিলে কোন অপশনে? ক নাম্বার অপশনে, তাই তো? তাহলে ক নাম্বার অপশন অ্যান্সার। পারবেন? আচ্ছা, তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। বাকি যেগুলো আছে আপনাদের কাছে ম্যাটেরিয়াল, এখান থেকে আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, বসেন, দেখতেছি। ওকে, আচ্ছা। আব্দুল মান্নান জিজ্ঞেস করছিলেন যে আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইমন। ইমন স্যার? হ্যাঁ, আর আমার না, আমার নাই, তরিকুল স্যার আছে। ওকে, ঠিক আছে, খোদা হাফেজ। কত